ওকে, সো ওয়েলকাম এভরিওয়ান। আমাদের আজকে এটা আহ, শেষ লেকচার। আজকে এটা আমাদের বেসিক্যালি মেকআপ লেকচার, যেহেতু আমরা ওয়েনসডেতে বেশ কিছু ক্লাস মিস করছি ফর হলিডেজ এন্ড ভ্যাকেশনস। সো আমি আজকে সকালবেলা একটা পোস্ট দিয়েছিলাম। আপনারা হোপফুলি পোস্টটা দেখেছেন যে আমাদের ফাইনাল এক্সাম মে 13 তারিখ হবে, এবং এক্সাম 7টা থেকে 8টা পর্যন্ত। এবং এক্সামে 25 মার্কস থাকবে। এই 25 মার্কসের 10 মার্ক হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, যেটা আমরা 2 সপ্তাহ আগে শুরু করছিলাম। আজকে সেটা শেষ করব, এবং আমি আপনাদের কিছু প্র্যাকটিস প্রবলেম দেখাবো, যে আমাদের 13 তারিখের পরীক্ষাতে ওই টাইপের প্র্যাকটিস প্রবলেম থাকবে। এবং আমি এখানেও এটাও লিখছি যে এই প্রবলেমগুলো সলভ করতে আপনাদের কিছু অনলাইন টুল লাগবে। সো সেই অনলাইন টুলের অ্যাক্সেস আপনাদের যাতে আপনারা পান, সেজন্য ইউ হ্যাভ টু ব্রিং ইউর ওন ল্যাপটপ। সেটা একটু মনে রাখবেন যে পরীক্ষার দিন সবাই আপনাদের ল্যাপটপ গুলো নিয়ে আসবে। আর সেকেন্ড পার্টে আপনার ল্যাপটপ ইউজ করতে পারবেন না। এই পার্টে আপনাদের 5টা শর্ট কোয়েশ্চেন্স থাকবে, 3 পয়েন্টস ফর ইচ, 15 পয়েন্টস ইন টোটাল। এবং ওই শর্ট কোয়েশ্চেন গুলো আসবে থ্রু আউট দ্য সেমেস্টার। পুরো সেমেস্টার আমরা 7টা পেপার ইন ডেপথ কিছু জিনিস আমরা আলোচনা করেছি। এবং আপনাদের কাজকে সহজ করে দেওয়ার জন্য পুরো পেপার না, আমি পার্টিকুলারলি কিছু সেকশন নাম্বার বলে দিয়েছি, এবং ওই সেকশন নাম্বারের কোন কোন জিনিসগুলো দেখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এবং লাস্টে যেটা বলছি যে আপনার ওখান থেকে আর কি মানে র মেমোরাইজেশনের কিছু নাই। বেসিক্যালি আপনার কনসেপ্ট গুলো বুঝতে হবে, এই সেকশন গুলো পড়ে যে সেকশনের মেইন কনসেপ্টটা সেটা বুঝতে হবে। এবং আমি আরো ক্লারিটির জন্য লিখে দিছি যে আমি এরকম কোনো প্রশ্ন করব না যেটা দিয়ে আপনার এই যে মনে রাখতে হবে যে হাউ মেনি social ciphering techniques were reported in the social ciphering paper, or what percentage of participants succeeded in the first study। এই জাতীয় প্রশ্ন আমি করব না। প্রশ্নগুলো খুবই মানে কনসেপচুয়াল, মানে আপনি যদি এই সেকশনগুলো পড়ে থাকেন এবং আমি যেই জিনিসগুলো বলছি এখানে সেই জিনিসগুলো যদি অ্যাটেনশন দিয়ে থাকেন, আপনি যে 5টা শর্ট কোয়েশ্চেন আছে সবগুলাই অ্যান্সার করতে পারবেন। এখানে 7টা পেপার আছে, 7টা পেপার থেকে যে কোনো 5টা পেপার থেকে আমি হয়তো কোয়েশ্চেন গুলো করবো। সো এই এই সেকেন্ড পার্ট নিয়ে আই থিঙ্ক ইটস ভেরি ক্লিয়ার, কারো আর কোনো কনফিউশন থাকার কথা না। বাট স্টিল ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, জাস্ট সেন্ড মি অ্যান ইমেল। আমরা আজকে যেটা মূলত ফোকাস করব সেটা হচ্ছে ফার্স্ট পার্টটা, যে এই স্ট্যাটিস্টিক্যাল প্রবলেমটা, যে 10 পয়েন্ট। সো সেই স্ট্যাটিস্টিক্যাল প্রবলেমে যাওয়ার আগে কুইক কোয়েশ্চেন, এনিওয়ান সো ফার? স্যার রিলেভেন্ট স্লাইডস গুলাও তো পড়তে হবে তাই না? পেপারের সাথে আপনি যে স্লাইড গুলা দিয়ে আমাদের মানে এই মেথোডোলজি বা হচ্ছে ইয়াগুলা পড়িয়েছে। আমি এই পেপারগুলোতে কোনো স্লাইড কি দিয়েছি? আমার তো মনে হয় না কোনো স্লাইড দিয়েছি। না স্যার, ওই যে মনে করেন এই যে মেথোডোলজির জন্য যে আমরা মানে ল্যাব ও স্টাডিজ বা আচ্ছা আচ্ছা। না না না, ওই এই মানে এই 15 মার্কে আসলে ওইখান থেকে কিছু হবে না। এই 15 পয়েন্টস টোটালি হচ্ছে আপনার পেপার থেকে, ঠিক আছে? ঠিক এই আছে স্যার। এই 15 পয়েন্ট টোটালি এই পেপার থেকে। আর আহ, আপনি আজকে, হ্যাঁ, এই আপনার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসে কিছু মেথোডোলজির জিনিস আপনার জানতে হবে। যেমন ধরেন ওই যে আমরা একটা কুইজ আছে, বিটুইন গ্রুপ স্টাডি, উইদিন গ্রুপ স্টাডি, ওই জিনিসগুলো ওইটা আপনারা আমি পরের টপিকে গেলে বুঝতে পারবেন যে আসলে কি কোন জিনিসগুলো পড়তে হবে। বাট এই 15 মার্কের জন্য আপনার মানে ক্লাসের স্লাইড গুলো পড়ার কোনো দরকার নেই। আসলে 15 মার্কের প্রশ্ন টোটালি এই পেপার থেকে হবে। বাট ইয়া মানে পেপারটা বোঝার জন্য তো আপনাদের কিছু ব্যাকগ্রাউন্ড, তো ওটা আমরা থিওরিতে ডিসকাস করে আসছি, যেমন মানে ল্যাব স্টাডি কি, তাই না, ফিল্ড স্টাডি কি। সো এই বেসিক জিনিসগুলো আপনারা অলরেডি জানেন। সো যদি মানে ভুলে যান, গিয়ে স্লাইড গুলো দেখে আসতে পারেন। বাট আমি স্লাইড থেকে কোনো প্রশ্ন করবো না, এই 15 মার্ক টোটালি পেপার থেকে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা মুভ অন করি যে আমাদের যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, আমি যদি আহ, ভুল না করে থাকি, আমরা আসলে এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের পর প্রায় 3 সপ্তাহ আগে আমরা ক্লাস নিছিলাম। তারপরে একটা ক্লাস আমরা আহ, নেই হচ্ছে পেপার প্রেজেন্টেশনের উপর, আরেকটা ক্লাসে আমি কোয়ান্টিটেটিভ স্টাডি ব্যাখ্যা করছিলাম। সো বেশ কিছু আগে, তো আমি একটু মানে রিক্যাপ করি যে আমরা আসলে কি করছিলাম। এবং তারপরে
আমরা আহ, তিনটা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আজকে ডিটেল দেখব। পরীক্ষায় ওই তিনটা থেকে আসবে প্রশ্ন, যে কোনো একটা থেকে। এবং ফাইনালি আমরা আজকে কিছু প্র্যাকটিস প্রবলেমও আমি আপলোড করেছি ফাইনালের জন্য, প্র্যাকটিস প্রবলেম সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। বাট তার আগে আমরা একটু থিওরিটা শেষ করি। আমরা সরি, এই স্লাইডটা ছিল স্ট্যাটিস্টিক্যাল টেস্ট। এটা খুব সম্ভবত এখানে এপ্রিল, এখানে আমার ভিডিও লেকচারটা অলরেডি আছে। এপ্রিল 15 মনে হয়, হ্যাঁ, এপ্রিল 15-এ আমরা এই ডিসকাশনটা করতেছিলাম যে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট নিয়ে। সো ওই টেস্টে আমার যতটুকু মনে আছে যে আমরা ফার্স্ট এই পার্টটুকু আমরা ডিসকাস করছিলাম, বাট যেহেতু বেশ 1 মাস আগে, তো আমি কুইকলি আবার একটু রিক্যাপ করি। যে বেসিক্যালি প্রথম যে সাইটটার কথা বলা হয়েছিল সেখানে আমরা বলতেছিলাম যে সাপোজ, এবং আপনাদের ফাইনাল পরীক্ষায় এক্স্যাক্টলি এরকম প্রশ্ন আসবে, যেটা আমরা দেখবো আজকে। এই থিওরি আলাপটা শেষ করি, এরপর আমরা প্র্যাকটিস প্রবলেম গুলো করবো। সো প্রশ্নটা আসবে এরকম যে সাপোজ ইউ উড লাইক টু মেজার, বা এই টাইপ, এক্স্যাক্টলি তো এটা না, এই টাইপ। সাপোজ ইউ উড লাইক টু মেজার হাউ এফেক্টিভলি সাইবার সিকিউরিটি মেজার্স আর কেপেবল of detecting a phishing link compared to non-cybersecurity measures. You design an online field study where you send a phishing link through email, and you like to test how cyber and non-cyber measures react to this email. আমরা তো অলরেডি জানি অনলাইন ফিল্ড স্টাডি কি, তাই না? যে আমরা ল্যাব স্টাডি না করে, আমরা পার্টিসিপেন্টদের ল্যাবে ডাকতেছি না, আমরা তাদের ফিল্ড স্টাডি করছিলাম, তাদেরকে একটা লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, এবং সেই লিঙ্কে তারা কিভাবে ইন্টারাক্ট করতেছে সেই জিনিসটা আমরা দেখতেছি। এবং আমরা এটাও বুঝলাম যে আমাদের হাইপোথিসিস হচ্ছে সাইবার সিকিউরিটি মেজরদের টেকনিক্যাল নলেজ যেহেতু বেশি, তাহলে তারা ফিশিং ইমেল কুইকলি ডিটেক্ট করতে পারবে নন সাইবার মেজরদের চাইতে। এবং আমরা এটাও ডিসকাস করছিলাম যে আমাদের এই জাতীয় স্টাডিতে একটা নাল হাইপোথিসিস থাকতে হবে, একটা অল্টারনেটিভ হাইপোথিসিস থাকতে হবে। সো নাল হাইপোথিসিস অলওয়েজ ইন এ নেগেটিভ টার্ম, অল্টারনেটিভ হচ্ছে পজিটিভ, তাই না? সো নাল হচ্ছে দের ইজ নো ডিফারেন্স বিটুইন সাইবার অ্যান্ড নন সাইবার গ্রুপ। এবং আমরা যেহেতু টাইম মেজার করছি, এখানে আমরা বলছি যে আমরা কুইকলি, তাই না? সো কুইকলি মানে হচ্ছে আমরা টাইম মেজার করছি। সো তার মানে আমাদের নাল হাইপোথিসিসে টাইমের কথা বলতে হবে, যে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন সাইবার সেক এন্ড নন সাইবার সেক মেজর ইন টার্মস অফ দ্য টাইম রিকোয়ার্ড টু ডিটেক্ট আ ফিশিং মেল। এবং আমরা এটাও বলছি যে অল্টারনেটিভ হাইপোথিসিস ইজ জাস্ট দ্য অপোজিট। এখানে তো হবে নো ডিফারেন্স, অল্টারনেটিভ হাইপোথিসিস হবে দেয়ার ইজ আ ডিফারেন্স। এবং আমরা কিছু আর্টিফিশিয়াল ডেটা দিয়ে, যে স্ট্যাটিস্টিক্যাল টেস্টটা বোঝানোর জন্য আমি কিছু আর্টিফিশিয়াল ডেটা দিয়েছিলাম। যে আমরা ধরে নিলাম যে আমরা স্টাডিতে 6 জন সাইবার সেক এন্ড 6 জন নন সাইবার সেক মেজরকে আমরা রিক্রুট করেছি। এবং এখানে আমি একথাও বলছিলাম যে 6 ইজ টু লো আ নাম্বার, 6 ইজ আ ভেরি স্মল নাম্বার এই জাতীয় স্টাডি করার জন্য। বাট আমরা যেহেতু স্ট্যাটিস্টিক্স শিখছি, আমাদের সেহেতু হচ্ছে জাস্ট আমাদের স্যাম্পল সাইজ ডাজেন্ট ম্যাটার, আমরা জাস্ট প্রসেসটা আমরা বোঝার চেষ্টা করছি। এবং ওই দিনের লেকচারটা আমি শেষ করছিলাম এইটা বলে যে কারেক্ট স্ট্যাটিস্টিক্যাল টেস্ট সিলেক্ট করাটা ইটস আ মেজর চ্যালেঞ্জ। হ্যাঁ, এবং আমি মনে হয় এটাও বুঝতাম, আপনারা যদি ইউজেবল প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে পিএইচডি করতে যান, আপনাদের আসলে স্ট্যাটিস্টিক্স নিয়ে একটা ইন ডেপথ নলেজ থাকা লাগবে। আমরা যদিও ক্লাসে মাত্র 3টা টেস্ট দেখবো, ইন রিয়ালিটি দেয়ার আর 10 to 20 টেস্ট ডিফারেন্ট, 15 থেকে 20টা টেস্ট আছে। সো আপনার ডেটার উপর ডিপেন্ড করে আপনার ডিসিশন নিতে হবে কোন টাইপের টেস্ট আমি করব। বাট সেটার জাস্ট একটা ইনিশিয়াল আন্ডারস্ট্যান্ডিং হিসেবে আমরা 3টা টেস্ট এই কোর্সে ডিসকাস করতেছি। সো কোন টেস্ট অ্যাপ্লাই করবো সেটা বোঝার উপায় হচ্ছে, ফার্স্ট যে কোয়েশ্চেনটা অ্যাপ্লাই করতে হবে যে আমার গ্রুপ কয়টা, আমার এখানে কি 2টা গ্রুপ, নাকি আমার এখানে মোর দেন 2 গ্রুপস, এটা একটা কোয়েশ্চেন করতে হবে। আর সেকেন্ড যে কোয়েশ্চেনটা করতে হবে, আমার ডেটার নেচারটা কি, আমার ডেটাটা কি বাইনারি নাকি আমার ডেটাটা নন বাইনারি। বাইনারি ডেটা মানে হচ্ছে ইয়েস নো, আর নন বাইনারি ডেটা মানে হচ্ছে, যেমন এই প্রবলেমে আমাদের ডেটা কিন্তু টাইম, টাইম ইজ আ নন বাইনারি ডেটা। টাইম মানে হচ্ছে আমার টাইম 5 সেকেন্ডও হতে পারে, আমার টাইম 20 সেকেন্ডও লাগতে পারে, আবার 1 or 2 মিনিটসও লাগতে পারে। সো অলওয়েজ যেটা আমি মনে রাখতে বলি সবাইকে, যে আমাদের এখানে এই সিনারিওতে যেহেতু আমাদের নাম্বার অফ গ্রুপ হচ্ছে 2 এবং আমাদের ডেটাটা হচ্ছে নন বাইনারি, সো উই শুড ডু টি টেস্ট হেয়ার। এই জিনিসটা সবাই একটু লিখে রাখতে পারেন, যে যদি নাম্বার অফ গ্রুপ 2 হয় এবং ডেটা নন বাইনারি হয়। আজকে আমরা আরেকটা সিনারিও দেখব যেখানে নাম্বার অফ গ্রুপ 2
কিন্তু ডেটাটা হচ্ছে বাইনারি। ডেটাটা বাইনারি হলে তখন কিন্তু আমরা টি টেস্ট করব না, তখন আমরা অন্য একটা টেস্ট করব। বাট যেহেতু এখানে নাম্বার অফ গ্রুপ 2 এন্ড ডেটাটা হচ্ছে নন বাইনারি, সো উই শুড কন্ডাক্ট টি টেস্ট। এবং যেটা আমরা বলছিলাম যে এই ক্লাসে আমাদের গোল কিন্তু ওইটা না যে স্ট্যাটিস্টিক্যাল টেস্টের পিছনে কি ম্যাথটা যে আছে বা হোয়াট এভার কনসেপ্ট, সেটা কিন্তু আমাদের দরকার নেই। উই আর নট স্ট্যাটিস্টিশিয়ানস, উই আর নট ম্যাথমেটিশিয়ানস ইদার। হ্যাঁ, তো আমাদের জাস্ট দরকার হচ্ছে আমরা এই জিনিসটা জানা যে কোন টেস্টটা অ্যাপ্লাই করব এবং সেটা কিভাবে করব। তো এই কারণেই আমি মানে টি টেস্টের জন্য একটা লিংক দিয়ে দিচ্ছি, এবং পরীক্ষার যে আপনাদের যে স্ট্যাটিস্টিক্যাল টেস্টটা করতে হবে, আমি ওই যে লিখলাম যে আপনারা ইউ ক্যান ইউজ ইউর ল্যাপটপ। তো পরীক্ষার শুরুতে আপনাদের ব্রাউজারে আপনারা এই এই যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা, তিনটা ট্যাব, মানে আমাদের তো তিনটা টেস্ট আছে আমি বললাম, টি টেস্ট, এরপর অ্যানোভা, এবং এরপর ম্যাকনেমার্স টেস্ট। তো আপনারা পরীক্ষায় ওই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস পার্টের জন্য ব্রাউজারে এই তিনটা ট্যাব ইউ আর অ্যালাউড টু ওপেন। শুরুর আগে, পরীক্ষা শুরুর আগে আল মেক শিওর যে আপনাদের ব্রাউজারে জাস্ট এই তিনটা ট্যাবই ওপেন আছে, আর কোনো কিছু ওপেন নাই, না আপনাদের কোনো পিডিএফ ফাইল বা অন্য কিছু না, কারণ এই তিনটা ট্যাব আপনাদের লাগবে ওই কম্পিউটেশন বা ক্যালকুলেশনটা করতে। সো এটার জন্য আমি আপনাদের এক্সামে ব্রাউজার, সরি, ল্যাপটপ আনতে বলেছি। তো আমরা এখন একটু দেখি যে এই এই লিঙ্কে গিয়ে আমরা কিভাবে আসলে ডেটাটা প্লট, মানে ইনপুট দিয়ে আমরা আমাদের ডিজায়ার্ড আউটকাম পেতে পারি। তো আমাদের আউটকামটা বেসিক্যালি কি, আমরা এটা থিওরিটিক্যাল আলাপটা কিন্তু অলরেডি করেছি, যে আমাদের পি ভ্যালুটা বের বের করাই আমাদের মূল দায়িত্ব, তাই না? এবং আমরা এটাও ওই ক্লাসে ডিসকাস করছি যে পি ভ্যালুটা আসলে 0.05 এর নিচে হইলে আমাদের রেজাল্টটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হবে। তো এটাই আসলে আমরা দেখতে চাচ্ছি এই ডেটার উপর ভিত্তি করে, যে আমাদের পি ভ্যালুটা 0.05 এর নিচে নাকি উপরে। সো আমরা এই লিঙ্কে সরাসরি যদি আমরা চলে যাই, আপনি এখানে দেখেন যে এটা টি টেস্ট ক্যালকুলেটর, এবং আমাদের এই পার্টিকুলার টেস্টটা হচ্ছে আনপেয়ার্ড টি টেস্ট। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, হোয়াট ইজ অ্যান আনপেয়ার্ড ভার্সেস পেয়ার্ড। আমাদের এখানে আপনি দেখেন যে ডেটাটা দুইটা ভিন্ন গ্রুপ থেকে আসতেছে, তাই না? আপনাদের বেসড অন ইউর আন্ডারস্ট্যান্ডিং আপনাদের এটা নিয়ে একটা কুইজও আপনারা, সরি, এটা এটা নিয়ে কোনো কুইজ হয়নি, তাই না? আপনাদের তো এটা নিয়ে কুইজ হয় নাই। বাট না, হয়েছে না আপনাদের কুইজের তো, হ্যাঁ ছিল ছিল, সরি, আপনাদের কুইজে তো এই পার্টটা ছিল যে এই সিনারিওটা দেখে কেউ কি আমাকে বলতে পারবেন ইজ ইট আ বিটুইন গ্রুপ আর ইজ ইট আ উইদিন গ্রুপ স্টাডি? এনিওয়ান? Sir, between group study. ভেরি গুড, এটা একটা বিটুইন গ্রুপ স্টাডি। কারণ হচ্ছে যে একজন মানুষ তো একই সাথে সাইবার সেক মেজর আর নন সাইবার সেক মেজর হইতে পারে না, তাই না? তার মানে হচ্ছে আহ, এই সাইবার সেক গ্রুপে যারা আছে তারা নন সাইবার সেক গ্রুপে নাই, এন্ড ভাইস ভার্সা। নন সাইবার সেক গ্রুপে তার মানে একটা পার্টিসিপেন্ট একটা কন্ডিশন। তো একটা পার্টিসিপেন্ট একটা কন্ডিশনের মানে হচ্ছে এটা বিটুইন গ্রুপ স্টাডি। আর তার মানে হচ্ছে আমি যে পেয়ার ওয়াইজ ভ্যালু গুলো বসাবো, এটা আনপেয়ার ডেটা, মানে এই 15 সেকেন্ড আর এই 26 সেকেন্ড একই পার্টিসিপেন্টের না, আলাদা পার্টিসিপেন্টের। কিন্তু আপনি যদি চারিটা অন্যরকম হইতো, আপনি যদি উইদিন গ্রুপ করতেন, যেটা আমরা মানে আপাতত করছি না, তাহলে কিন্তু আপনার এটাকে এই পেয়ার্ড পেয়ার্ড টি টেস্ট, কারণ স্ট্যাটিস্টিক্যাল টেস্টের এই সেন্সিটিভিটিটাও আছে যে আপনার এটা পেয়ার্ড টি টেস্ট করছেন নাকি আনপেয়ার্ড টি টেস্ট করছেন। আমার স্টাডিটা যদি হয়তো একজন পার্টিসিপেন্টই কন্ডিশন ওয়ানে একটা ডেটা, আবার কন্ডিশন টুতে আরেকটা ডেটা, তখন আমার এটাকে পেয়ার্ড টি টেস্ট বলতে হতো। বাট আমাদের এই ক্ষেত্রে এই জিনিসটা আনপেয়ার্ড টি টেস্ট। সো আমাদের কাজ হচ্ছে খুবই সিম্পল, এখানে দুইটা কলাম আছে, দুইটা কলামে ইউ জাস্ট ইনপুট দ্য ডেটা। দুইটা কলামে, একটা কলামে হচ্ছে আমরা সাইবার মেজর ডেটা দিব, একটা হচ্ছে নন সাইবার। সো সাইবার মেজর ডেটা হচ্ছে 15, 18, 17, 12, 9, 13, তাই না? এবং আমরা আরেকটা গ্রুপে 26, 32, 25, 11, 36, 19। আপনারা যারা পাইথন বা কোনো স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড করেছেন লাইক আর,
আর ইজ এ ভেরি ইউজফুল স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রামিং, মানে স্ট্যাটিস্টিক্যাল কাজ করার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই জিনিস কিন্তু একই জিনিস কিন্তু আপনি মানে পাইথন বা আরেও করতে পারেন। বাট আমি জাস্ট জিনিসটাকে সিম্পল করার জন্য আসলে আর কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে না গিয়ে, যেহেতু আমাদের অলরেডি অনলাইন ওয়েব ইন্টারফেস আছে, সো আমি সেখানেই দেখাচ্ছি আপনাদের। সো এই যে ডাটাটা প্লট করলাম, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন যে কেন আমি আনপেয়ার্ড টি টেস্ট দিলাম অ্যাজ অপোজ টু পেয়ার্ড টি টেস্ট? আচ্ছা, এরপর আপনারা কিছুই করতে হবে না, ইউ জাস্ট প্রেস দিস বাটন, ক্যালকুলেট নাও। জাস্ট প্রেস দিস বাটন, ক্যালকুলেট নাও, এবং দেখবেন যে আমাদের অনেক কিছু এখানে বলছে, বাট আমাদের এত কিছু জানার দরকার নাই। আমাদের দ্য অনলি থিং উই আর ইন্টারেস্টেড ইজ দ্য পি ভ্যালু। The p-value equals 0.0198, which is 0.02. তাই না? P-value equals 0.02. So basically, এটাই আমি এখানে লিখছি যে what is the p-value? The p-value is 0.02. তার মানে p-value 0.05 এর নিচে, তাই না? 0.02 is less than 0.05. So that means we have enough evidence to reject the null hypothesis. আমি আগের দিন বলছিলাম মনে হয় না, যে আমরা সরাসরি অল্টারনেটিভ হাইপোথিসিস প্রুফ করতে পারি না, আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করার মাধ্যমে অল্টারনেটিভ হাইপোথিসিসকে প্রুফ করি। সো সিন্স আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করেছি, তার মানে উই অ্যাকসেপ্ট দ্য অল্টারনেটিভ হাইপোথিসিস। এখন এই পি ভ্যালুটা 0.05 এর উপরে আসলে আমরা কিন্তু নাল হাইপোথিসিসকে স্ট্যাটিস্টিক্যালি রিজেক্ট করতে পারতাম না। ঠিক আছে, 0.05 এর নিচে আসছে দেখেই উই হ্যাভ দ্যাট এনাফ কনফিডেন্স লেভেল যে আমরা রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস and accept the alternative hypothesis. The alternative hypothesis কি ছিল? যে there is a difference between cybersec and non-cybersec measures in terms of the time required to detect a phishing mail. So basically আমরা null hypothesis কে রিজেক্ট করার মাধ্যমে আমাদের যে alternative hypothesis ছিল সেটাকে আমরা প্রুফ করলাম। কোয়েশ্চেন? স্যার, যদি পি ভ্যালুটা 0.05 এর থেকে বড় হয় তখন তো আমরা রিজেক্ট করতে পারতেছিলাম, তাই না? নাল রাইট, হাইপোথিসিস। রাইট। তখন আমাদের রেজাল্টটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হবে না, এবং ওই টাইপের রেজাল্ট পাবলিশ করা একটু কঠিন। মানে আপনাকে যদি পেপার হিসেবে সাবমিট করতে চান, তখন বলতে হবে যে, সরি আমি উত্তরায় থাকি তো মাঝে মাঝে প্লেনের আওয়াজ পাবে। আচ্ছা হ্যাঁ, যেটা বলতেছিলাম যে হ্যাঁ, তখন আপনার পেপারে ওইভাবে লিখতে হবে যে মানে আমরা ডিফারেন্স পাইছি, বাট ডিফারেন্সটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট না। আমরা তখন নাল হাইপোথিসিসকে ওভাবে রিজেক্ট, মানে 95% কনফিডেন্স নিয়ে আমরা রিজেক্ট করতে যেহেতু পারছি না, সেহেতু আমাদের রেজাল্টটা হ্যাঁ ডিফারেন্স আছে, কিন্তু ডিফারেন্সটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট না। ওইটা আপনার ক্লিয়ারলি মানে পেপারে বলতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি। নেক্সট ফাইনাল একটা ছোট্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে টাইপ 1 টাইপ 2। আচ্ছা, আমি তো আবার স্ক্রিনশটে এটা মনে হয় দেখাই দিছি, যে জিনিসটা আমি করছি ওটা স্ক্রিনশটেও দেখাই দিছি। আপনার যেহেতু ভিডিও লেকচার আছে, স্ক্রিনশট না ফলো করলেও হবে। বাট এখানে ফাইনাল একটা প্রশ্ন হচ্ছে যে আহ, এটা কি খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, যে ইফ ইউ হ্যাভ মেড আ মিস্টেক হেয়ার, would it be a type 1 error or a type 2 error? If you have made a mistake here, মানে আমরা যদি ভুল করে থাকি, মানে আমরা নাল হাইপোথিসিসকে আমরা রিজেক্ট করেছি আর অল্টারনেটিভকে অ্যাকসেপ্ট করেছি। তা আমরা যদি এখানে ভুল করে থাকি, তার মানে ভুল করা মানে ভুল হলে কি হবে? আমরা উই ইনকারেক্টলি রিজেক্টেড আ নাল হাইপোথিসিস, তাই না? উই ইনকারেক্টলি রিজেক্টেড আ নাল হাইপোথিসিস, মানে বেসিক্যালি ইন আদার ওয়ার্ডস এখানে আসলে কোনো ডিফারেন্স নাই, আমরা ডিফারেন্স পাইছি, তাই না? মানে আমাদের যদি ভুল হয়ে থাকে, আমাদের অ্যানালিসিস যদি ভুল হয়ে থাকে, তার মানে হচ্ছে যে আমরা ইনকারেক্টলি উই রিজেক্টেড আ নাল হাইপোথিসিস। তার মানে হচ্ছে যেখানে আমরা ডিফারেন্স নাই সেখানে আমরা ডিফারেন্স পাইছি। এই কথাটা আমি এখানে ব্যাখ্যা করছি যে ইফ আই হ্যাভ মেড আ মিস্টেক, দিস মিনস দ্যাট আই হ্যাভ ইনকারেক্টলি রিজেক্টেড আ ট্রু নাল হাইপোথিসিস। ইন আদার ওয়ার্ডস, আই হ্যাভ অবজার্ভড আ ডিফারেন্স দ্যাট ইজ নট প্রেজেন্ট। সো ওই স্লাইডটা যদি আপনারা দেখেন, টাইপ 1 আর টাইপ 2 এর পার্থক্য হচ্ছে যে যেখানে কোনো মানে ডিফারেন্স নাই সেখানে ডিফারেন্স পাওয়াটাকে বলা হচ্ছে টাইপ 1 এরর, আর উল্টাটা হচ্ছে টাইপ 2, মানে যেখানে আসলে ডিফারেন্স আছে কিন্তু আমি ডিফারেন্সটা ধরতে পারি নাই,
সেইটা হচ্ছে টাইপ 2 এরর। ঠিক আছে, সো এখানে যেহেতু আমি মানে একটা ডিফারেন্স ক্লেম করছি যে আমি একটা ডিফারেন্স পাইছি, কিন্তু আমি যদি ভুল হয়ে থাকি তার মানে হচ্ছে আসলে ডিফারেন্সটা ছিল না, সেখানে আমি ডিফারেন্সটা পাইছি। তো এই জাতীয় ইয়েকে আমরা বলি স্ট্যাটিস্টিক্যালি টাইপ 1 এরর। সো এটা ছিল আমাদের প্রথম স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, টি টেস্ট। আমরা পরে এটা নিয়ে আরেকটু প্র্যাকটিস প্রবলেম করব, বাট তার আগে আমি সেকেন্ড এন্ড থার্ড স্ট্যাটিস্টিক্যাল টেস্টটা আমি শেষ করতে চাচ্ছি। সো শুড বি প্রসিড? কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন না থাকলে। অলরাইট, সো এখন প্রিভিয়াস সিনারিওটাকে যদি আমরা সেম রাখি, বাট আমাদের মেট্রিককে যদি আমি চেঞ্জ করি, আপনার ডেটাটা আপনি কি টাইপের ডেটা কালেক্ট করছেন, দ্যাট বেসিক্যালি ডিকটেটস যে হোয়াট টাইপ অফ স্ট্যাটিস্টিক্যাল টেস্ট ইউ আর গোনা সিলেক্ট। ধরেন প্রিভিয়াস স্টাডিতে আমার মেট্রিকটা ছিল টাইম, উইচ ইজ আ নন বাইনারি ভ্যালু। এখন মনে করেন যে ইউ আর মোর ইন্টারেস্টেড ইন আ ডিফারেন্ট মেট্রিক। ওকে, হোয়াট ইজ দ্যাট? সাপোজ ইয়োর মেট্রিক ইজ নট টাইম এনিমোর, but you would like to detect which group can detect a phishing mail more effectively. আপনার যখন ইউজেবিলিটির কথা বলি, effective কথাটা has a different meaning than quickness. ওকে, আমরা এই কোর্সে মানে ইউজেবল সিকিউরিটি নিয়ে পড়ছি, বাট বেসিক ইউজেবিলিটি যেটা, সেই বেসিক ইউজেবিলিটি নিয়ে আমরা খুব বেশি আলাপ করার টাইম পাই নাই। সো সেই বেসিক ইউজেবিলিটি আমাদের বলতেছে যে এফেক্টিভনেস এন্ড এফিসিয়েন্সি দুইটা দুই জিনিস। ওকে, প্রথম স্টাডিতে বেসিক্যালি আমরা মেজার করছি এফিসিয়েন্সি। অলওয়েজ মনে রাখবেন, ইংরেজিতে এফিশিয়েন্ট কথাটার অর্থ হচ্ছে কুইক অর ফাস্ট। ওকে, ইংলিশ যেহেতু আমাদের নেটিভ না, আমরা অনেক সময় আসলে ঠিক মিনিংটা কনভে করতে পারি না। যে আমরা অনেক সময় এফিশিয়েন্ট বলতে বুঝাই সে সে ভালো, এটা বুঝাইতে বলি দ্যাট পার্সন ইজ এফিশিয়েন্ট। ওকে, আমরা যদি বলি যে দ্যাট পার্সন ইজ অ্যান এফিশিয়েন্ট প্রোগ্রামার, আপনি হয়তো মনে করতে আমি এটা বলতে বুঝাচ্ছি যে উনি ভালো প্রোগ্রামার। হ্যাঁ, বাট ভালো প্রোগ্রামার ইজ নট এফিশিয়েন্ট। অলওয়েজ মনে রাখবে, এফিশিয়েন্ট মানে হচ্ছে টাইম। আমি যদি বলি দ্যাট পার্সন ইজ অ্যান এফিশিয়েন্ট প্রোগ্রামার, তার মানে হচ্ছে দে কোড কুইকলি। হ্যাঁ, মানে তারা তাড়াতাড়ি কোড করতে পারে। হ্যাঁ, কোড মানে ভালো নাকি খারাপ সেটা না, এফিশিয়েন্ট কথাটা হচ্ছে টাইম। আমি যদি বলি দ্যাট পার্সন ইজ অ্যান এফিশিয়েন্ট লার্নার, তার মানে উনি কুইকলি কোনো একটা কনসেপ্ট ধরে ফেলতে পারে। এখন কোড কত কারেক্টলি করছে বা কনসেপ্টটা কত ঠিক মতো বুঝছে, সেটা কিন্তু এফিসিয়েন্সি না, সেটা হচ্ছে এফেক্টিভনেস। ওকে, আপনারা যদি জাস্ট গুগল করেন যে ইউজেবিলিটি মানে ইউজেবল সিকিউরিটি না, জেনারেল ইউজেবিলিটি মানে এইচসিআই এর যে ইউজেবিলিটি, ধরেন একটা ওয়েবসাইট কতটা ইউজেবল, হ্যাঁ, ওইটার যে মানে আমরা যদি ওইটা হিসাব করতে চাই, তাহলে এই এই দুইটা টার্ম কিন্তু ফার্স্ট টু কনসেপ্টস অফ ইউজেবিলিটি, এফেক্টিভনেস অ্যান্ড এফিসিয়েন্সি। মানে এফেক্টিভনেস আগে আসে, এফিসিয়েন্সি পরে আসে, কারণ এফেক্টিভনেস আমাকে বলতেছে কাজটা আমি ঠিক মতো পারছি কি পারছি না, আর এফিসিয়েন্সি আমাকে বলছে যে কত সময় লাগতেছে। তাহলে এফেক্টিভনেসটা বেশি ইম্পর্টেন্ট না, যে কাজটা আসলে করতে পারাটা তো ফার্স্ট মেট্রিক, আর করতে পারার পরে সেটা তাড়াতাড়ি করছি না স্লোলি করছি সেটা হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে এই 2 নাম্বার সিনারিওতে আমরা এফিসিয়েন্সি মেজার করছি না, আমরা মেজার করছি এফেক্টিভনেস। সো আমাদের হাইপোথিসিসটা এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের হাইপোথিসিসটা হচ্ছে সাইবার সিকিউরিটি মেজার্স can detect phishing links better than non-cyber security measures. আমরা আগের স্টাডিতে হাইপোথিসিসটা একটু দেখেন ক্লিয়ারলি, আমরা কিন্তু এখানে বসি কুইকলি, তাই না? আগেটা ছিল যে ইন টাইম অফ টাইম, আর এখানে কিন্তু আমরা টাইমের কথা আনছি না, আমরা বলছি যে বেটার ডিটেক্ট করতে পারে। সো বেটার ডিটেক্ট করা মানে হচ্ছে আমাদের স্টাডি ডিজাইনও কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে। আমাদের স্টাডি ডিজাইন চেঞ্জ হবে না, আমাদের নেচার অফ ডেটা এখানে চেঞ্জ হয়ে যাবে। তো একটু চিন্তা করেন তো, আমি যদি বলি যে সাইবার সিকিউরিটি মেজার্স ক্যান ডিটেক্ট ফিশিং লিঙ্কস বেটার দেন নন সাইবার সিকিউরিটি মেজার্স, এই বেটারটা আমি কিভাবে মেজার করব? এনিওয়ান?
এই বেটারটা আমি মেজার করব যে আমি, হ্যাঁ, বলেন। টাইম দিয়ে। না না, টাইম না। এগেন, টাইম তো আমি আগেরটা থেকে টাইমের আলোচনাটা আগের সিনারিতে ছিল। বেটার যখন আমি বলছি তখন আমি টাইমের আগে যে আমার প্রথম যে শর্তটা, সেটা কি হচ্ছে এফেক্টিভনেস। এফেক্টিভনেসের শর্তটা কি, যে আমি যদি দুইটা গ্রুপকে ফিশিং লিংক দিয়ে দেই, ঠিক আছে। এটার সিনারিটা মনে হয় আপনাদের কুইজে ছিল, আপনাদের কুইজে একটা সিনারিও ছিল না, যে আমি ইয়ে করব, আমি দুই গ্রুপকেই কিছু এসএমএস দিব। হ্যাঁ, এসএমএস এ কিছু লিঙ্ক থাকবে ফিশিং, কিছু লিঙ্ক থাকবে নন ফিশিং, এবং আমি দেখার চেষ্টা করব যে বাংলাতে দিলে বেশি মানে, তার মানে আমরা বোঝার চেষ্টা করতেছি যে পার্টিসিপেন্ট যখন একটা লিঙ্কে ক্লিক করছে, সে কি ফিশিং লিঙ্কে বেশি ক্লিক করছে নাকি ফিশিং লিঙ্কে সে বেশি অ্যাভয়েড করছে। সে যদি বুঝতে পারে এটা ফিশিং লিঙ্ক, তখন কিন্তু সে ওই লিঙ্কটাতে ক্লিক করবে না। আর সে যদি বুঝতে না পারে এটা ফিশিং লিঙ্ক, সে কিন্তু ওই লিঙ্কে ক্লিক করবে, তাই না? তার মানে একটা লিঙ্ক ইউজার ক্লিক করছে কি করছে না, এইটাই হচ্ছে আমার এফেক্টিভনেস। ঠিক আছে, যে একটা বাইনারি মেজার, যে আমি সাকসেস না ফেইলিয়ার। আমি যদি লিঙ্কে ক্লিক করে ফেলি, তার মানে আমি ফেইলিয়ার। আর আমি যদি লিঙ্কটা দেখে আমি বুঝতে পারি এটা ফিশিং লিঙ্ক, আমি যদি ক্লিক না করি, আমি সাকসেস। তার মানে আমার ডেটার নেচারটা হবে এখন বাইনারি। আমার গ্রুপ কিন্তু এখনো আগের মতো দুইটাই আছে, তাই না? আপনার আমার আগের স্টাডির মতো এখন আমার দুইটা গ্রুপই আছে। কিন্তু আগের স্টাডিতে যেটা আমি টাইম মেজার করছি, এখন আমি মেজার করব সিম্পল ইয়েস নো ভ্যালু। লিঙ্কে ক্লিক করলে ইয়েস, লিঙ্কে ক্লিক করলে না। সো আমার নাম্বার অফ গ্রুপ যদি 2 হয়, মনে হয় পিডিএফটা মার্জ করার সময় একটু ভুল করেছি আমি। রাইট, আমি ভুল পিডিএফ মার্জ করেছি আমি। আচ্ছা, রাইট, না ভুল পিডিএফ না, ঠিক। আমি জাস্ট এখানে আমরা থিওরি আলাপটা শেষ করে অন্য একটা এক্সাম্পল দেখবো। আমি একটু করে যাই যে এই এই জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার, যে আমার আগের স্টাডির সাথে এই স্টাডির পার্থক্যটা কি? যে আমি আগের স্টাডিতে আমার মেজারটা ছিল টাইম, আর এই স্টাডিতে আমার মেজারটা হচ্ছে সাকসেস অর ফেইলিয়ার। মানে বেসিক্যালি এই স্টাডিতে আমি কি করতেছি, আমি 100 জন সাইবার মেজরকে রিক্রুট করলাম, 100 জন নন সাইবার মেজরকে রিক্রুট করলাম, এবং 100 জন সাইবার মেজরের কাছে আমি যেই লিঙ্কটা দিচ্ছি, 100 জন নন সাইবার মেজরের কাছে আমি সেম লিঙ্কটা দিচ্ছি। আমি জাস্ট মেজার করার চেষ্টা করছি যে কতজন সাইবার মেজর ওই ফিশিং লিঙ্কটাতে ক্লিক করছে ভার্সেস কতজন সাইবার মেজর ওই লিঙ্কটাতে ক্লিক করে নাই। তার মানে আমি এখানে ডেটা নিচ্ছি খালি ইয়েস অর নো। সো এই ক্ষেত্রে আমি টি টেস্ট করব না, এই ক্ষেত্রে আমি কোন টেস্ট করব? ম্যাক নেমার্স টেস্ট। ওকে, এই ক্ষেত্রে আমি টি টেস্ট করব না, এই টেস্টে আমি করব ম্যাক নেমার্স টেস্ট। কোয়েশ্চেন? সো আমরা আরেকটা ডিফারেন্ট সিনারিওতে দেখি যে আমি পেজ 2 আর পেজ 3 একটু স্কিপ করে যাচ্ছি, আমরা পরে আবার এখানে ব্যাক করব, কারণ পেজ 2 আর পেজ 3 অন্য টেস্ট নিয়ে। আমরা ম্যাকনেমার্স টেস্টের একটা এক্সাম্পল দেখার জন্য আমরা এই পেজ 5 আর পেজ 6-এ চলে যাই, যে ম্যাকনেমার্স টেস্টের একটা সেপারেট এক্সাম্পল আমরা এখানে দেখি। এবং আমাদের পরীক্ষায় এই টাইপের প্রশ্ন বেশি আসবে। আমরা সেটা ওই প্র্যাকটিস প্রবলেম সলভ করার সময় আরেকবার আপনাদের দেখাবো যে পরীক্ষায় কি টাইপের প্রশ্ন আসবে। বাট তার আগে আমরা থিওরিটা আরেকটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি যে ম্যাকনেমার্স টেস্টটা কখন লাগবে। এবং এটা বোঝার জন্য আমি আমাদের ওই জনি ক্যান্ট এনক্রিপ্ট পেপারটার সাথে রিলেট করার চেষ্টা করছি। আমরা সবাই তো সেমেস্টারের শুরুতে জনি ক্যান্ট এনক্রিপ্ট পেপারটা দেখছিলাম, তাই না? এবং ওই পেপারের সামারি কি ছিল? We already know from why Johnny can't encrypt paper that the visual interface of PGP5 had many issues, তাই না? আমরা এটা ওই পেপারে দেখে আসছিলাম যে PGP5 এর ভিজুয়াল ইন্টারফেসে অনেকগুলো ইস্যু ছিল। এখন নেক্সট আমরা মনে করেন যে আপনি চিন্তা করলেন যে PGP5 এ যেহেতু এত সমস্যা,
আমি ইন্টারফেসটা চেঞ্জ করে আমি একটা পিজিপি এক্স ভার্সন বানাই, পিজিপি 6, পিজিপি 7 অর হোয়াট এভার। আপনি এক্সিস্টিং সফটওয়্যারটাকে ইমপ্রুভ করে একটা নতুন সফটওয়্যার বানাইছেন, কারণ আপনি একটা টেস্ট করে দেখতে চাচ্ছেন যে আপনি যে নতুন ভার্সনটা বানিয়েছেন সেটা কি পিজিপি 5 এর চেয়ে বেটার নাকি না। তাই না? আমি এই কথাটা বলছিলাম যে আমরা স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলো আসলে কেন করব, কারণ ইউজেবল প্রাইভেসি এন্ড সিকিউরিটি একটা বড় জিনিস হচ্ছে এক্সিস্টিং সলিউশনের উইকনেস গুলা বের করে আপনাকে নতুন একটা সলিউশন ডিজাইন করতে হবে। এক্সিস্টিং ইন্টারফেসের যে ইস্যুগুলা ছিল সেটাকে ফিক্স করে আপনার নিজস্ব থিওরি অ্যাপ্লাই করে আপনি একটা বেটার মডেল বা একটা বেটার প্রোটোটাইপ আপনি দাঁড় করালেন। এখন আপনাকে তো দেখাতে হবে যে আপনি নতুন যে প্রোটোটাইপটা ডিজাইন করেছেন সেটা অরিজিনালটার চেয়ে বেটার নাকি, তাই না? সো আমাদের একই ফ্রেমওয়ার্ক দিয়ে আসতে হবে, নাল হাইপোথিসিস, তাই না? যে পিজি দের ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য টু গ্রুপস। এখানে টু গ্রুপস কারা কারা? একটা হচ্ছে পিজিপি 5 গ্রুপ, একটা হচ্ছে পিজিপি এক্স গ্রুপ। তার মানে আপনার দুই কন্ডিশনেই পার্টিসিপেন্টকে রিক্রুট করতে হবে, তাই না? এক গ্রুপ আপনার পিজিপি 5 এ থাকবে, আরেক গ্রুপ আপনার পিজিপি এক্স এ থাকবে। তো স্ট্যাটিস্টিক্সের ল্যাঙ্গুয়েজে যেই গ্রুপকে আপনি টেস্ট করতেছেন সেই গ্রুপকে বলা হয় টেস্ট কন্ডিশন। আপনি এখানে কাকে টেস্ট করছেন? আপনার ইন্টারফেসটা ছিল পিজিপি এক্স, তাই না? সো পিজিপি এক্স কে বলা হচ্ছে টেস্ট কন্ডিশন। আর বেসলাইন যেই গ্রুপ, মানে অরিজিনাল যে ইন্টারফেসটা ছিল সেটা তো পিজিপি 5। সো বেসলাইন গ্রুপকে আমি বলছি কন্ট্রোল কন্ডিশন। অলওয়েজ এই জিনিসটা মনে রাখবেন। একই, এটা নট অনলি ফর সাইবার সিকিউরিটি। ধরেন এই যেটা বললাম, আপনি একটা নতুন ক্যান্সারের ড্রাগ আবিষ্কার করছেন, ক্যান্সারের ওষুধ আবিষ্কার করছেন। সো আগে যে বেসলাইন ওষুধটা ছিল সেটাকে কন্ট্রোল কন্ডিশন বলবো, আর আমি যে নতুন যে ওষুধটা আপনি প্রপোজ করছেন সেটাকে আমি বলবো টেস্ট কন্ডিশন। টেস্ট, এটা সহজেই তো বোঝা যায়। টেস্ট মানে আমি একটা কিছু টেস্ট করার চেষ্টা করতেছি, আর কন্ট্রোল মানে হচ্ছে অরিজিনাল যে আগের সলিউশনটা ছিল। সো কন্ট্রোল কন্ডিশনে পার্টিসিপেন্টরা ওই পুরানো সফটওয়্যারটা ইউজ করবে, সেটা হচ্ছে কি পিজিপি 5। আর টেস্ট কন্ডিশনে পার্টিসিপেন্টরা আপনার নতুন সলিউশনটা ইউজ করবে, যেটা হচ্ছে পিজিপি এক্স। এবং আগের মতোই আপনার একটা নাল হাইপোথিসিস লাগবে এবং আপনার একটা অল্টারনেটিভ হাইপোথিসিস লাগবে। নাল হাইপোথিসিস আমাকে বলছে there is no difference between the two groups, আর অল্টারনেটিভ হাইপোথিসিস আমাকে বলছে there is a difference between the two groups। এখানে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কথাটা বললেও হয়, না বললেও হয়, কারণ আমি যখন হাইপোথিসিস করি, লিখি, যদি আমি বলি there is a difference, তার মানে আমি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট ডিফারেন্সকেই আমি ইন্ডিকেট করছি। হ্যাঁ, মানে স্ট্যাটিস্টিক্সের ডিফারেন্স মানেই স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। ওকে, সো আপনি চাইলে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কথাটা বলতেও পারেন, আপনি যদি না বলেও থাকেন তাহলে কোনো অসুবিধা নাই। এনি কোয়েশ্চেন সো ফার? ওকে, এখানে আরেকটা জিনিস আমি একটু সবাইকে মনে করায় দেই। আমি যখন থিওরির ডিসকাশনটা করতেছিলাম, স্যাম্পল আর পপুলেশনের কথা মনে হয় বলছিলাম, তাই না? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ স্যাম্পল অ্যান্ড আ পপুলেশন? স্যাম্পল হচ্ছে সেই সব পার্টিসিপেন্ট যারা আপনার স্টাডিতে পার্টিসিপেট করছে। যেমন এখানে আপনি 12 জন পার্টিসিপেন্টকে রিক্রুট করেছেন, এই 12 জন পার্টিসিপেন্ট হচ্ছে আপনার স্যাম্পল। দেন হোয়াট ইজ আ পপুলেশন? পপুলেশন হচ্ছে যাদেরকে আপনি রিক্রুট করতে পারেন নাই তারাও পপুলেশন, মানে এনক্রিপশন সফটওয়্যারের যত ইউজার আছে সবাই হচ্ছে আপনার পপুলেশন। এখন সবাইকে তো আপনার স্টাডিতে রিক্রুট করা পসিবল না, দেয়ার আর মিলিয়ন্স অফ এনক্রিপশন সফটওয়্যার ইউজার্স। ওইখান থেকে র্যান্ডমলি আপনি 12 জনকে আপনার স্টাডিতে রিক্রুট করেছেন। সো ওই 12 জনকে আমরা বলছি স্যাম্পল, আর পুরা ইউজার বেসকে আমরা বলছি পপুলেশন। এবং আপনাদের হয়তো মনে আছে আমরা যে 3টা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট দেখবো, মানে টি টেস্ট দেখে আসছি, এখন ম্যাকনেমার্স টেস্ট দেখছি এবং সামনে আমরা অ্যানোভা দেখব। 3টাতেই আমরা বলছিলাম তারা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, তাই না? আপনাদের কি মনে আছে কারো যে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর সাথে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর পার্থক্য কি ছিল? ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কোন দুইটা? মিন আর মিডিয়ান, তাই না? মিন আর মিডিয়ান। মিডিয়ান কারণ তারা কোনো কিছু ইনফার করতে পারে না, তারা এক্সিস্টিং স্ট্যাটিস্টিক্সকে সামারাইজ করে। বাট এখানে কিন্তু আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করছি না, কারণ আমাদের গোল হচ্ছে, এটা হচ্ছে আমাদের গোল, উই ওয়ান্ট টু জেনারেলাইজ ফ্রম স্মলার স্যাম্পল
টু লার্জার পপুলেশন। আমি 12 জনের ডেটা থেকে আমি ইনফার করার চেষ্টা করতেছি বাকি যে মিলিয়ন অফ ইউজাররা আমার স্টাডিতে আসে নাই তাদের বিহেভিয়ারকে আমি ইনফার করার চেষ্টা করতেছি, তাই না? সো দ্যাট ইজ ওয়াই উই নিড আ ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, রাইট? দিস ইজ নট আ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, দিস ইজ অ্যান ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এন্ড এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, ইজ ইট আ বিটুইন গ্রুপ অর ইজ ইট আ উইদিন গ্রুপ? আপনার সিনারিটা একটু পড়ে দেখেন। There are two conditions. In control condition, participants use PGP5, whereas for the test condition, they use PGP-X. আমি 12 জন পার্টিসিপেন্টকে রিক্রুট করেছি এবং এখানে কিন্তু আমি বলি নাই যে পার্টিসিপেন্টদের 2 ভাগে ভাগ করেছে, এরকম কোনো কথা কি এখানে বলা আছে? আগের স্টাডিতে যেমন বলা ছিল যে মানে 6 জন সাইবার সেক, 6 জন নন সাইবার সেক। এখানে কিন্তু সিনারিওটা কমপ্লিটলি আলাদা। আমি 12 জন পার্টিসিপেন্টকে রিক্রুট করছি, আমি কিন্তু এটা বলি নাই যে 6 জনকে আমি PGP5 দিয়েছি এবং 6 জনকে আমি PGP-X দিয়েছি। না, আমি 12 জনকেই PGP-X দিয়েছি এবং ওই সেম 12 জনকে আবার PGP5ও দিয়েছি। সো এই সিনারিওতে এটা কি বিটুইন গ্রুপ নাকি এটা উইদিন গ্রুপ? দ্য সেম পার্টিসিপেন্ট সে PGP5-এও কাজ করছে, সে আবার PGP-X-এও কাজ করছে। PGP5 কে আমরা বলছি কন্ট্রোল, PGP-X কে বলছি আমরা টেস্ট। এবং দেখেন সেম পার্টিসিপেন্ট কন্ট্রোলেও পারফর্ম করছে, সেম পার্টিসিপেন্ট টেস্টেও পারফর্ম করছে। হ্যাঁ, আপনি বলতে পারেন স্যার এটা তো একটা মানে ডিজাইন ইস্যু, এটাতে কিছু ভুল হইতে পারে না, যে স্বাভাবিকভাবে যে কন্ডিশনে যে কন্ডিশনে সে আগে ইউজ করবে সেখানে তার পারফরমেন্স হয়তো খারাপ হবে, পরেরটাতে হয়তো ভালো হবে না কারণ সে হয়তো বেটার লার্ন করেছে। আবার অনেকে বলতে পারে যে এটা উইদিন গ্রুপ করা উচিত না, কারণ হচ্ছে যে ফ্যাটিক চলে আসতে পারে, যে প্রথম কন্ডিশনে সে হয়তো বেটার পারফর্ম করেছে, পরের কন্ডিশনে তার ফ্যাটিক চলে আসতে পারে, সে টায়ার্ড হয়ে গেছে। দ্যাটস আ ডিফারেন্ট থিং। আমরা এখানে ডিজাইন চয়েস নিয়ে কথা বলছি না, আমরা এখানে আপনাকে স্ট্যাটিস্টিক্সটা বোঝানোর চেষ্টা করছি। সো আমরা ধরে নেই যে কোনো একটা কারণে আপনি ডিসাইড করছেন আপনি এটা উইদিন গ্রুপ করবেন, ঠিক আছে? কোনো একটা কারণে আপনি ডিসাইড করেছেন যে আপনি এটা উইদিন গ্রুপ করবেন। সো সেই অনুযায়ী আমরা স্ট্যাটিস্টিক্সটা দেখি কি হবে। এবং এখানে আমি কিছু ডামি ডেটা আপনাকে দিয়ে দিয়েছি, যে 12 জন পার্টিসিপেন্ট প্রত্যেকে কন্ট্রোলে পার্টিসিপেট করেছে এবং প্রত্যেকে টেস্টেও পার্টিসিপেট করেছে। এবং এখানে আপনার মেট্রিকটা হচ্ছে বাইনারি। আপনি যেটা দেখার চেষ্টা করছেন যে সে কন্ট্রোল করে পার্টিসিপেট যে করেছে সে কি এনক্রিপ্ট করতে পেরেছে নাকি পারে নাই। এন্ড সেম জিনিস আপনি মেজার করছেন টেস্ট কন্ডিশন মানে আমার PGP-X এ, সে কি এনক্রিপশনে সাকসেসফুল নাকি ফেল। ওকে, তার মানে আপনার ডেটা হচ্ছে এখানে টোটালি বাইনারি। ওকে, আপনার ডেটা হচ্ছে টোটালি বাইনারি। আপনার নাম্বার অফ গ্রুপ হচ্ছে 2 এবং ইচ গ্রুপে আপনি মেজার করছেন যে সেম পার্টিসিপেন্ট কোন কন্ডিশনে সাকসেস হয়েছে এবং কোন কন্ডিশনে ফেল করেছে। এবং এখানে আমি কিছু ডামি ডেটা আপনাদের দিয়ে দিয়েছি, যেমন পার্টিসিপেন্ট 1 কন্ট্রোলে ফেল করছে, টেস্টে সাকসিড। পার্টিসিপেন্ট 2 দুইটাতেই সাকসিড। পার্টিসিপেন্ট 3 কন্ট্রোলে ফেল, টেস্টে সাকসিড। এইভাবে আমি আপনাদের 12 জন পার্টিসিপেন্টের ডামি ডেটা দিয়ে দিয়েছি। তো এখন কেউ কি আমাকে বলতে পারেন আগের যে ম্যাথ প্রবলেমটা আমরা স্ট্যাটিস্টিক্যাল প্রবলেমটা আমরা সলভ করলাম সেটার সাথে এটার পার্থক্য আর মিল কি? মিল হচ্ছে আগেরটাতেও 2টা গ্রুপ ছিল, এইটাতেও 2টা গ্রুপ, কিন্তু অমিলটা হচ্ছে আগেরটার ডেটা ছিল আপনার নন বাইনারি, তাই না, টাইমের ডেটা, আর এখনকার ডেটা হচ্ছে বাইনারি, ইয়েস নো মানে 0-1। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? সিন্স দেয়ার আর 2 গ্রুপস এন্ড দ্য ডেটা ইজ বাইনারি, উই শুড ইউজ ম্যাকনেমারস টেস্ট। ওকে, আমরা টি টেস্ট আর করব না, আমরা এখানে করব ম্যাকনেমারস টেস্ট। সো ম্যাকনেমারস টেস্টটা কিভাবে করে এটা এখন আমরা দেখব, বাট তার আগে কারো কোনো কুইক কোয়েশ্চেন? হ্যাঁ, নন বাইনারি বলতে কি আসলে নিউমেরিক্যালি বোঝানো হচ্ছে নাকি মাল্টি ক্লাসও বোঝায়? হ্যাঁ, মাল্টি ক্লাসে বোঝাইতে পারে, মানে ধরেন আমার আউটকাম হচ্ছে মানে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 না হয় ABCDEF, তাই না?
মানে দিস কুড বি দ্য নিউমেরিক্যাল ভ্যালু, অথবা হচ্ছে আপনার মানে মাল্টি ক্লাস ইয়ে হতে পারে। মানে দুইটার বেশি যদি রাইট, ক্লাস রাইট, থাকে তাহলেও রাইট। নন বাইনারি টি টেস্ট করবো। হ্যাঁ, না আচ্ছা না না, দ্যাটস এ গুড কোয়েশ্চেন। দুইটার বেশি ডেটা যদি নিউমেরিক্যাল হয় তাহলে টি টেস্ট, বাট আপনি যেটা বললেন দুইটার বেশি যদি আপনার মানে ইয়েস নো টাইপের ক্যাটাগরি হয় তখন অন্য টেস্ট, ওটা আমরা এই ক্লাসে আনতেছি না ওই আলাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টি টেস্ট কখনো ইয়ে নিয়ে কাজ করতে ইউজুয়ালি সেন্সিটিভ, মানে ওটা লেস সেন্সিটিভ টুয়ার্ডস দ্যাট কাইন্ড অফ ডেটা। টি টেস্টে আপনার সবসময় হচ্ছে নিউমেরিক্যাল ডেটা দিতে হয় আর কি। আচ্ছা ঠিক আছে। বাট হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। বাট ওই আমরা যেহেতু মানে জিনিসগুলোকে খুব কমপ্লিকেট করতেছি না কোর্সের জন্য, বাট আপনি যখন ওই যে যখন মানে রিয়েল ওয়ার্ল্ড রিসার্চে যাবেন তখন কিন্তু আপনার ওইটা খুঁজে আসলে বের করতে হবে যে আমি মাল্টি গ্রুপ আমার ইয়েস নোর ক্ষেত্রে ওটার জন্য একটা বেটার টেস্ট আছে। ওকে, স্যার মাল্টি গ্রুপ না, আমি আসলে বলতেছিলাম যে ওই যে এখানে যেমন আমাদের রেজাল্টটা সাকসেস রাইট, অথবা রাইট। হ্যাঁ, ফেলিয়ার, আমি বুঝতে পারছি। এটারই যদি মাল্টিপল মাল্টি ক্যাটাগরি দুইটা গ্রুপেও যদি মাল্টিপল মানে ক্যাটাগরি থাকে তখন আমার ম্যাকনেমার্স আমি করতে পারবো না। করতে পারবো না। পারবো না। আচ্ছা টি টেস্টও স্যার তো পারবো না তাই না? তো তখন মানে নিউমেরিক্যাল ডেটার জন্য শুধু টি টেস্ট। হ্যাঁ, নিউমেরিক্যাল। ওকে স্যার। ওকে, তাহলে আমি ম্যাকনেমার্সটা কেন পারবো না এটা আপনি দেখলে বুঝতে পারবেন এখানে, যে ম্যাকনেমার্স ক্যালকুলেটরে যখন আমি চলে যাচ্ছি তখন দেখেন যে আমার আসলে একদম মানে এই টুলটা এভাবেই ডিজাইন করা হচ্ছে, আমাকে জাস্ট কাউন্ট করতে হবে কোন পেয়ারে আমার ডেটা কতগুলি। ঠিক আছে, আপনি দেখেন খুব স্ট্রেট ফরওয়ার্ড যে আমার এখানে মানে আমি চারটা পসিবল কেস পসিবল না, একটা পার্টিসিপেন্ট দুই কন্ডিশনে সাকসিড করছে, যেটা হচ্ছে কন্ট্রোলেও ইয়েস। আচ্ছা, টেস্ট কন্ডিশনকে অনেকে কেস কন্ডিশন বলে, সো টেস্ট আর কেস একই। সেখানে চারটা কন্ডিশন না, যে আমি কন্ট্রোলে সাকসিড, আমি টেস্টেও সাকসিড, আমি কন্ট্রোলে ফেইল, টেস্টেও ফেইল, আরেকজন পার্টিসিপেন্ট কন্ট্রোলে ইয়েস, টেস্টে ফেইল, আর আরেক গ্রুপের পার্টিসিপেন্ট হচ্ছে কন্ট্রোলে ফেইল করছে বাট টেস্টে সে পাস করছে বা সাকসিড হয়েছে, তাই না? সো এটা দেখে তো আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন এখানে আমার জাস্ট কাউন্ট করতে হবে, মানে আমার এই 12 জন পার্টিসিপেন্টের মধ্যে চারটা কন্ডিশনে কে কয়টা কন্ডিশনে কে মানে কয়জন পার্টিসিপেন্ট জাস্ট কাউন্ট করে ওই ভ্যালুটা আমার ওখানে বসাইতে হবে। সো এইটার জন্য আমি জাস্ট সিম্পলি দেখি ইয়েস ইয়েস কয়জন আছে। ইয়েস ইয়েস আছে একজন, ইয়েস ইয়েস আছে দুইজন, আর কেউ নাই, তাই না? সো ইয়েস ইয়েস আমার দুইজন। নো নো কয়জন? আমার নো নো আছে একজন, আমার নো নো আর নাই। সো নো নো আমার অনলি ওয়ান। কন্ট্রোলে ফেইল, টেস্টে ইয়েস, কন্ট্রোলে নো, টেস্টে ইয়েস, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয় সাত আটজন। কন্ট্রোলে ফেইল, টেস্টে ইয়েস আটজন। আর একজন পার্টিসিপেন্ট সারপ্রাইজিংলি সে কন্ট্রোলে মনে হয় ফেল করছে, সরি কন্ট্রোলে সাকসিড করছে, পার্টিসিপেন্ট 9 কন্ট্রোলে উনি সাকসিড করেছেন বাট টেস্টে ফেল করছে, আউটলায়ার। পার্টিসিপেন্ট 9 হচ্ছে ক্লিয়ারলি অ্যান আউটলায়ার। এবং টোটাল যদি আপনি যোগ করেন টোটাল হচ্ছে আমার 12 জন। সো তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমি ক্যালকুলেট বাটন প্রেস করার আগে মানে ইনটুইটিভলি হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ হ্যাপেনিং হিয়ার? এনিওয়ান? আপনার টেস্ট কন্ডিশন বা কেস কন্ডিশন, ডু ইউ থিঙ্ক ইটস ওয়ার্কিং? মানে আরেকটু সহজভাবে আমি যদি বলি, যদি বেশি পার্টিসিপেন্ট কন্ট্রোলে ফেল করে এনক্রিপ্ট করতে, আপনার টেস্ট কেসে যদি সাকসিড করে, তার মানেটা কি? তার মানে হ্যাঁ, ডেফিনেটলি সামথিং ইজ ওয়ার্কিং আপনার ইন্টারফেসে, সামথিং ইজ রিয়েলি ওয়ার্কিং, যে কারণে তারা ওই অরিজিনাল পিজিপি 5-এ পাচ্ছিল না, কিন্তু আপনার পিজিপি 5-এ তারা, সরি পিজিপি 5 না, আপনার পিজিপি X-এ তারা পারছে, তাই না? তার মানে এই 8 জন 12 জনের মধ্যে 8 জনই কিন্তু ওই কন্ট্রোলে ফেল করে আপনার কেস কন্ডিশনে সাকসিড করেছে। এই পার্টিসিপেন্ট যে দুইটাতেই পারছে, ওনারা হয়তো লাইক এমনিতেই এনক্রিপশনে ভালো, ওনারা কন্ট্রোলেও ভালো করছে, কেসেও ভালো করছে। এই যে একজন পার্টিসিপেন্ট আছে উনি হয়তো মানে ওনাকে হয়তো অন্য কোনো মেথড লাগবে, উনি কোনোটাতেই পারছে না।
আর একজন পার্টিসিপেন্ট আছে যেটাকে বললাম আউটলায়ার, সে কন্ট্রোলে পারছে, আপনার কেসে পারে না। মেবি আপনার কেস কন্ডিশনে সে খুব একটা মনোযোগ দেয় না, কন্ট্রোল হয়তো তাকে আগে দেওয়া হয়েছিল, কন্ট্রোলে সেজন্য মনোযোগ দিয়ে পড়ছে, অথবা মানে উল্টা, মানে সে আপনার কেসে ফেল করে ব্যাপারটা বুঝতে পারছে, বুঝার পর সে কন্ট্রোলে সাকসিড করছে, হোয়াট এভার কেস। এবং আপনার স্টাডিতে এরকম পার্টিসিপেন্ট আউটলায়ার থাকবেই। এই কারণে স্যাম্পল সাইজ আপনার বাড়ানোর যে সুবিধাটা হচ্ছে, স্যাম্পল সাইজ আপনি যত বাড়ান, এই ধরনের আউটলায়ার পার্টিসিপেন্ট আপনার আসলে ক্যান্সেল আউট হয়ে যায়। তো তার মানে আমি প্যাটার্ন থেকে বুঝতে পারতেছি যে আমার ইন্টারফেসটা কাজ করতেছে, ঠিক আছে। বাট এগেইন, আমার তো স্ট্যাটিস্টিক্যাল টেস্ট দিয়ে দেখানো লাগবে যে পি ভ্যালুটা 0.05 এর কম না বেশি। সো আমরা এই ক্যালকুলেট বাটনে প্রেস করা ও তার আগে আমরা দৌড়াদৌড়ি করতে থাকবো যে আমরা পি ভ্যালু যাতে 0.05 এর কম হয়, তাই না? সো লেটস সি হোয়াট হ্যাপেন্স হিয়ার। পি ভ্যালু এখানে অনেক কথা বলছে, এবং আমরা এখানে, আমি ডাটাটা ইচ্ছা করে এভাবে দিচ্ছি জাস্ট দেখাইতে যে আমাদের কপাল খুবই ভালো যে আমরা জাস্ট মার্জিনালি 0.05 এর নিচে পাইছি, তাই না? 0.0455, মানে 0.05 এর নিচে, সো উই ক্যান কনসিডার ইট মার্জিনালি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। এখন এই জিনিসটা না অনেকের কাছে একটু মানে অবশ্যই জিনিসটা একটু আনফরচুনেট যে হ্যাঁ, মানে 0.05 এর নিচে আসতেছে, 0.06 আসলে কি ক্ষতি হচ্ছে, মানে আপনারা তো মানে ইনটুইটিভলি বুঝতে পারছেন দেয়ার ইজ নট মাচ ডিফারেন্স, তাই না? 0.05, 0.06। বাট ওই যে মানে আমাদের তো কোথাও গিয়ে বেঞ্চমার্কটা আমাদের থামতে হবে, মানে এই লজিকে তো 0.06 থেকে আমরা 7-এও চলে যেতে পারি, 0.07-এও চলে যেতে পারি, 0.07 থেকে আবার অনেকে বলে 0.07 হইলে 0.08-এও তো আমরা চলে যেতে পারি। মানে এই 0.07 আর 0.08 এর পার্থক্য কি? সো ওইটাই হচ্ছে এস্টাবলিশ নর্মটা হচ্ছে যে 0.05। হ্যাঁ, এখন 0.06 বা 0.07 আসলে আপনার পেপার যে রিজেক্ট করে দিবে তা না, আপনার তখনও আপনার ক্লেমটা যথেষ্ট মানে স্ট্রং। বাট ধরেন 0.2 আসলো, তখন হচ্ছে আপনার ক্লেমটা অত ভ্যালিড না, তাই না? 0.2 মানে হচ্ছে 20%, 80% চান্স আর 20% চান্স। সো এই জন্য যেহেতু আমাদের কোনো একটা জায়গায় গিয়ে আমাদের মানে একটা বেঞ্চমার্ক দিতে হবে, সো ইউজেবল প্রাইভেসি এন্ড সিকিউরিটির ক্ষেত্রে ওই বেঞ্চমার্কটা হচ্ছে 0.05। সো এই কেসে আমরা যদি আবার আমাদের স্লাইডে ফিরে যাই, আহ, আমার p ভ্যালু হচ্ছে 0.0455, which is less than 0.05. So again, we reject the null hypothesis and we accept the alternative hypothesis. তার মানে আমাদের conclusion কি? There is a statistically significant difference between the two groups. আপনার PGPX performs significantly better than PGP5. আপনি সাকসেসফুলি মাস্টার্সের থিসিস বা পিএইচডি ডিসার্টেশন ডিফেন্ড করতে পারবেন। আপনার সুপারভাইজার আপনাকে অ্যাপ্রুভাল দিছে যে ঠিক আছে, এবং আপনার পেপারেও এখন অ্যাকসেপ্ট হওয়ার চান্স বেশি, যেহেতু আপনার PGPX ঠিকমতো কাজ করছে। যদি এই 12 জনের স্যাম্পলে ঠিকমতো কাজ না করতো, আপনাকে কি করতে হইতো? আপনাকে আরো বুঝতে হইতো যে আমার PGPX আরো ইমপ্রুভ করা দরকার, সেই ইমপ্রুভমেন্টটা করে আপনার আরেকটা স্টাডি করা লাগতো, অথবা আপনাকে আরো 50 জন বা 80 জন পার্টিসিপেন্ট বেশি রিক্রুট করে আপনাকে দেখা লাগতো যে মানে আপনার রেজাল্ট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট আসছে। কারণ হচ্ছে আপনি যে ক্লেমটা করবেন সেই ক্লেমটা আপনি কতটুকু কনফিডেন্ট, তাই না? সো বেসিক্যালি দ্যাট ইজ হোয়াট ইট ইজ, রাইট? সো ইয়া, সো আনফরচুনেটলি মানে অনেক সময় ইউজেবল প্রাইভেসি এন্ড সিকিউরিটির কাজ এই জন্য পিএইচডি করতে করতে সময় একটু বেশি লেগে যায়, কারণ হচ্ছে যে আপনি তো আসলে জানেন না যে আপনার মানে হাইপোথেসিস ঠিক আছে লজিক্যাল, আপনার কাজগুলো করছেন না লজিক্যাল, কিন্তু আনলেস আপনার স্টাডি রেজাল্ট না আসা পর্যন্ত আপনি কিন্তু বলতে পারতেছেন না যে আমি যেটা করছি এম্পিরিক্যালি সেটা আসলেই বেটার, তাই না? সো এটা শুধু ইউজেবল প্রাইভেসি এন্ড সিকিউরিটি না, এটা যে কোনো কোয়ান্টিটেটিভ কাজেরই তো একটা মানে ইয়া, যে আপনার একটা ইস্যু, তাই না? যে মানে এক্সপেরিমেন্ট করার আগে আমি আসলে বুঝতেছি না যে আমি মানে কি হবে। সো উইথ দিস we finish our theoretical discussion on the second type of statistical test, যেটা হচ্ছে ম্যাকনেমার। সামারি হচ্ছে দুইটা গ্রুপ থাকলে আমি দেখবো যে আমার ডেটা কি বাইনারি কিনা, বাইনারি থাকলে আমি ম্যাকনেমার করব, আর আমি যদি দেখি আমার ডেটাটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু লাইক টাইম, তাহলে আমি করব টি টেস্ট। কোয়েশ্চেন? ফাইনাল স্যার যে কোনো কোয়েশ্চেন নাই, বাট আমার একটু লিভ করা লাগবে। আমি কি ইয়াটা লিখে দিয়ে যাবো, আইডিটা? হ্যাঁ, আজকের অ্যাটেন্ডেন্স আমি নিচ্ছি না, সো ইটস ফাইন, আপনি লিভ করতে পারেন, পরে রেকর্ডিংটা দেখে নিন। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, ফাইনাল যে টেস্টটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যানোভা।
এক্সকিউজ মি, ফাইনাল যে টেস্টটা আমরা দেখবো সেই টেস্টটার নাম হচ্ছে অ্যানোভা। অ্যানোভা মানে হচ্ছে, অ্যানোভা ইজ এ শর্ট ফর্ম অফ অ্যানালিসিস অফ ভ্যারিয়েন্স। এবং অ্যানোভাটা আমরা বোঝার চেষ্টা করব টি টেস্টের সাথে কম্পেয়ার করে। টি টেস্ট আর অ্যানোভার পার্থক্য হচ্ছে টি টেস্টে গ্রুপ হচ্ছে দুইটা, আর অ্যানোভাতে গ্রুপ হচ্ছে মোর দেন টু। দ্যাটস ইট। সো আপনার স্টাডিতে যদি দুইটা গ্রুপের চেয়ে বেশি গ্রুপ থাকে তখন আপনি আর টি টেস্ট করতে পারবেন না। কারণ আমার গ্রুপ যদি হয় চারটা, আপনার টি টেস্ট করা মানে হচ্ছে আপনার রিপিটেডলি টি টেস্ট করতে হবে। মানে চারটা গ্রুপ যদি হয় তাহলে আপনি বুঝতে পারতেছেন, আমরা যদি কম্বিনেশন করি 6টা কম্বিনেশন এখানে পসিবল। সো 6টা কম্বিনেশনে আমার এখন মাল্টিপল টাইমস আমার মানে টি টেস্ট করতে হবে, যেটা ইনকনভিনিয়েন্ট। মানে মাল্টিপল টাইম আমার পেয়ার ওয়াইজ টি টেস্ট করতে হবে। সো এটার সলিউশন হচ্ছে, আমার যদি গ্রুপ 2-এর চাইতে বেশি হয়, আমার আসলে টি টেস্ট করা লাগতেছে না। আমি তখন যে টেস্টটা করব সেই টেস্টটা হচ্ছে অ্যানোভা। অ্যানোভা মানে অ্যানালিসিস অফ ভ্যারিয়েন্স। সো অ্যানোভা দেখানোর জন্য আমি, আপনারা যেহেতু আরো ইজিলি কানেক্ট যাতে করতে পারেন, মনে আছে না আমি ওই যে 2 সপ্তাহ আগের লেকচারে, এবং এই পেপারটা আপনাদের মানে ফাইনালের সিলেবাসেও আছে, সেটা হচ্ছে যে আমার যে পাসওয়ার্ডের পেপারটা, তাই না, যে আমি বোঝার চেষ্টা করতেছিলাম যে পাসওয়ার্ডের এনট্রপি বা স্ট্রেংথের সাথে ইন্টারফেসের কোনো রিলেশনশিপ বা সম্পর্ক আছে নাকি নাই, তাই না? ইন্টারফেস, ওই পেপারটাতে আমরা তাই করছি, 4টা ইন্টারফেস। এটা হচ্ছে মানে আমরা অবশ্যই এখানে আমি এক্স্যাক্টলি ওই সিচুয়েশনটা দেখাই নাই। মানে আমার পেপারে তো 4টা কন্ডিশন ছিল, যে ব্ল্যাকবেরি ফোন, টাচ স্ক্রিন কিপ্যাড, কম্পিউটার কিবোর্ড, আর আমি একটা অ্যাপ ডিজাইন করছিলাম। তো এখানে আমি 4টা কন্ডিশনে রাখছি, বাট কন্ডিশনের নামগুলো আলাদা। আমি মনে করেন যে ওই স্টাডিটা যদি আমি 2026 সালে এসে করি, তখন তো আর ওই ওই আগের সেই ডেস্কটপ না করে আমি বোঝার চেষ্টা করতেছি যে এক এক ফোন কোন ফোনের ইন্টারফেস বেস্ট, স্যামসাং এর না আইফোনের না ব্ল্যাকবেরি না উইন্ডোজ ফোন। ওকে, সো আমার এগেইন এভরিথিং স্টার্টস উইথ আ নাল হাইপোথিসিস অ্যান্ড অ্যান অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিস বলছে there is no difference between the 4 গ্রুপস। এখন কিন্তু আর 2 গ্রুপস নাই, তাই না? এখন হচ্ছে 4 গ্রুপস হয়ে গেছে। আর অল্টারনেটিভ হাইপোথিসিস বলছে যে there is a statistically significant difference between the 4 groups. Okay? So এখন এগেইন আমি জাস্ট ডেমো দেখানোর জন্য 12 জন পার্টিসিপেন্টের কথা বলতেছি, কিন্তু ইন রিয়েল ওয়ার্ল্ড এই স্টাডি কখনো 12 জন দিয়ে হবে না। আমার ওই পেপারে, আপনার যদি মনে থাকে, পেপারে আমরা যখন 4টা কন্ডিশন ছিল, এক একটা কন্ডিশন আমি 18 জন পার্টিসিপেন্টকে রিক্রুট করছি। মানে আমার টোটাল স্যাম্পল সাইজ ছিল 4, 18, 72। বাট এখানে যেহেতু আমরা জিনিসটা জাস্ট বোঝার চেষ্টা করতেছি, সো আমরা স্মল স্যাম্পল নিছি। এবং এখানেও সেম কোয়েশ্চেন আমি রিপিট করছি। ইউ রিক্রুট 12 participants and randomly assign each participant to one of the 4 conditions, where each participant constructs a password by using only one interface. তাহলে সিম্পল কোয়েশ্চেন, তাই না? এটা কি বিটুইন গ্রুপ না উইদিন গ্রুপ? একটা পার্টিসিপেন্ট একটা কন্ডিশনেই কাজ করতেছে, তাহলে সেটাকে আমি বলবো বিটুইন গ্রুপ। নেক্সট পার্টটা ভেরি ভেরি ইন্টারেস্টিং। আগের এক্সাম্পল গুলোতে তো আমাদের মেট্রিক ছিল ইদার টাইম, তাই না? আমাদের মেট্রিক ছিল টাইম অথবা আপনার কি বলে, বাইনারি ভ্যালু, ইয়েস নো। এই স্টাডিতে আমাদের মেট্রিকটা কি হবে? এই স্টাডিতে আমাদের মেট্রিকটা হচ্ছে, আমি 4টা ডিফারেন্ট ইন্টারফেসে, প্রত্যেকটা ইন্টারফেসে 3 জন করে পার্টিসিপেন্ট, তাদেরকে পাসওয়ার্ড টাইপ করতে দিচ্ছি। তারা নিজেদের মতো করে পাসওয়ার্ড টাইপ করছে, মানে পাসওয়ার্ড বানাচ্ছে। এই পাসওয়ার্ডের স্ট্রেংথটা আমি কিভাবে মেজার করব? এবং আমি ধরে নিচ্ছি আপনাদের এখানে, যেহেতু আমার সাথে কেউ আন্ডারগ্রেডে সাইবার সিকিউরিটি কোর্সটা করেন নাই, আপনারা সবাই মাস্টার্সের স্টুডেন্ট, আপনারা আপনাদের আন্ডারগ্রেডে সাইবার সিকিউরিটি কোর্স হয়তো নাও থাকতে পারে। সো এই জন্য আমি কিছু ব্যাকগ্রাউন্ড কুইকলি আলাপ করব, যে পাসওয়ার্ডের স্ট্রেংথ মেজার করার মেট্রিক হচ্ছে এনট্রপি। ওকে, পাসওয়ার্ডের স্ট্রেংথ মেজার করার মেট্রিক হচ্ছে এনট্রপি। এনট্রপি ক্যালকুলেশনটা কিভাবে করে এটা আমরা
নেক্সট যখন প্র্যাকটিস প্রবলেমে যাব তখন আমি আপনাদের ডিটেল ফর্মুলা সহ দেখাই দিব যে কিভাবে এন্ট্রপিটা ক্যালকুলেট করে। এখন আমি যদি থিওরিটিক্যালি ডিসকাস করি, এই এন্ট্রপির কনসেপ্টটাও আসছে কম্পিউটার সায়েন্সের খুবই সেমিনাল একটা পেপার থেকে। কম্পিউটার সায়েন্সের আমি যদি বলি টপ 10 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পেপার ইন কম্পিউটার সায়েন্স, তাহলে এই পেপারটা টপ 10-এ থাকবে। এবং এই পেপারটা হচ্ছে শ্যাননস এন্ট্রপি থিওরেম। শ্যাননস এন্ট্রপি থিওরেম, শ্যানন ছিলেন খুবই স্মার্ট একজন ম্যাথমেটিশিয়ান। তিনি এন্ট্রপির কনসেপ্টটা অন্য জায়গা থেকে ইনফরমেশন সায়েন্সে নিয়ে আসছেন। আমাদের এখনকে আমরা যে কম্পিউটার বলি, কম্পিউটারের পুরো লজিকটাই তো হচ্ছে বাইনারি, তাই না? সো শ্যানন ওয়াজ এ ভেরি স্মার্ট পারসন, স্মার্ট সায়েন্টিস্ট। এন্ট্রপির কনসেপ্টটা কিন্তু আরো আগে থেকেই ছিল। আপনারা সবাই, মানে আমি গেস করতেছি আমাদের কারিকুলাম খুব একটা চেঞ্জ হয় নাই, মানে স্পেশালি ফিজিক্সের কারিকুলাম। মানে আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম, ফিজিক্সের সেকেন্ড পার্টে এন্ট্রপি পড়ছিলাম। আপনারা কি পড়েছিলেন আপনাদের ফিজিক্সের এইচএসসি বা এ লেভেল আর হোয়াট এভার, মানে এক্সাম আপনারা দিছেন? ফিজিক্সের সেকেন্ড পার্টে আপনাদের মনে আছে কোন কোন টপিকে আপনারা এন্ট্রপির কনসেপ্টটা পড়ছিলেন? নাকি আপনাদের সিলেবাসে ছিল না? এটা ছিল। রাইট। সো আপনারা থার্মোডাইনামিক্স, প্রবাবলি জি। থার্মোডাইনামিক্সে আপনারা এন্ট্রপি জিনিসটা পড়ছেন। হোয়াট ইজ বেসিক্যালি এন্ট্রপি? এন্ট্রপিকে যদি আমি একদম মানে খুবই লেইম্যান টার্মে বলি, ওই সেটা আপনার মানে ফিজিক্সই হোক, মানে আপনার থার্মোডাইনামিক্সই হোক, আমাদের ইনফরমেশন সায়েন্সই হোক, বা আমাদের কম্পিউটার সায়েন্সই হোক, বা সাইবার সিকিউরিটি হোক, এন্ট্রপির বেসিক আইডিয়াটা হচ্ছে এন্ট্রপি ইজ আ মেজারমেন্ট অফ র্যান্ডমনেস। র্যান্ডমনেস যত বেশি হবে সিস্টেমটা তত ক্যাওটিক হবে। সো থার্মোডাইনামিক্স যেখানে একটা সিস্টেমের ক্যাওস, মানে ক্যাওস বেশি না কম, ওইটা হচ্ছে মানে ফিজিক্স বা ওদের বিবেচনার বিষয়। আর আমাদের সাইবার সিকিউরিটি মানুষদের ক্ষেত্রে র্যান্ডমনেসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ র্যান্ডমনেস যত বেশি থাকবে সিকিউরিটিও তত বেশি হবে। ওকে, র্যান্ডমনেস যত বেশি থাকবে সিকিউরিটি তত বেশি হবে। কেন? কারণ র্যান্ডমনেস যত বেশি হবে আনসার্টেনিটি তত বেড়ে যাবে না অ্যাটাকারের। সো এই শ্যানন, তার কাছে আমরা সাইবার সিকিউরিটি সবাই খুবই গ্রেটফুল, কারণ এই শ্যানন যখন প্রথমে এন্ট্রপির কনসেপ্টটা দেন, শ্যানন ওয়াজ নট এ পার্সন ফ্রম সাইবার সিকিউরিটি। শ্যানন ওয়াজ জাস্ট আ ম্যাথমেটিশিয়ান, ভেরি স্মার্ট ম্যাথমেটিশিয়ান। উনি এন্ট্রপির কনসেপ্টটা দিচ্ছেন খুবই একটা জেনেরিক ফর্মে। তো এই কারণেই মানে এই পেপারগুলাই ফেমাস অ্যান্ড মানে আপনার স্টুড দ্য টেস্ট অফ টাইম। যেই পেপারগুলাকে শুধু একটা এরিয়ায় না, যে কোনো এরিয়াতে জেনারেলাইজ করা যায়, যে কোনো এরিয়াতে জেনে। শ্যাননের এই কনসেপ্টটা, র্যান্ডমনেস এর কনসেপ্টটা পরে সাইবার সিকিউরিটিতে আমরা অ্যাডপ্ট করছি। সাইবার সিকিউরিটি ইজ অল অ্যাবাউট র্যান্ডমনেস। কিভাবে? আমি যদি সিম্পলি আপনাকে বলি, একটা কয়েন টস করে আপনি ডিসাইড করবেন একটা ওয়েবসাইটে আপনাকে অ্যাক্সেস দেওয়া হবে নাকি হবে না, তাহলে নাম্বার অফ প্রবাবল আউটকাম এখানে কতটুকু? যে আমি একটা কয়েন টস করব, কয়েন টস করে হেড পড়লে আমি তাকে অ্যালাউ করব, টেইল পড়লে আমি তাকে অ্যালাউ করব না। তো এখানে পসিবল আউটকাম দুইটা, তাই না? এবং আমরা যখন বাইনারি মেজারমেন্ট করি, আমরা 2 এর পাওয়ারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই না? 2 to the power x। তাহলে আমার পসিবল আউটকাম হচ্ছে দুইটা। তাহলে 2 এর পাওয়ার কত হইলে আউটপুট হয় 2? 2 to the power x ইজ ইকুয়াল টু 2, তাহলে x এর ভ্যালু কত? 1 না? তো আমরা সাইবার সিকিউরিটি লোকরা শ্যাননের ওই এন্ট্রপি থিওরেমটা ধার করে এনে আমরা বলতেছি যে কয়েন টসের এন্ট্রপি হচ্ছে 1, যেহেতু 2 to the power 1 ইজ ইকুয়াল টু 2, এবং আমাদের এখানে পসিবল আউটকাম হচ্ছে 2, হেড অর টেল। তো এখানে এন্ট্রপি খুবই কম। এন্ট্রপিকে আমরা 1 যদি বলি, এন্ট্রপি 1 খুবই কম। যেহেতু এটা ওয়েব সিকিউরিটি ক্লাস না, সেহেতু আমরা ওই আলাপে আর যাচ্ছি না। বাট পাসওয়ার্ডের ক্ষেত্রে এই যে এন্ট্রপি, এটা মেজার করার একটা স্পেসিফিক ফর্মুলা আছে, যে ফর্মুলাটা আমরা এর পরের স্লাইডে দেখব। বাট আমরা ধরে নিচ্ছি যে আপনি ফর্মুলাটা জানেন,
এবং আপনি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে এই প্রত্যেকটা পাসওয়ার্ডের এনট্রপি ক্যালকুলেট করে ফেলছেন। ঠিক আছে, সেই এনট্রপিটা কত আসলো? কারেক্ট হর্স ব্যাটারি 1 পাসওয়ার্ডের এনট্রপি আসলো 119। প্রিসিশন টাচপ্যাড, এটা হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডের এনট্রপি কম্পিউট করে আপনি দেখলেন 96.9। মাই নেম ইজ বন 007, সেটার এনট্রপি আসলো 89.25। ঠিক তেমনি আইফোন কন্ডিশনের নাইফস, চিপস আর স্পেকট্রা, তাদের এন্ট্রপি আসলো 2832। ব্ল্যাকবেরি মে 4 রয়্যালস 18 ক্যাসিনো রয়্যাল, তাদের এন্ট্রপি আসলো 534168। আর ফাইনালি উইন্ডোজ ফোনের যে 3টা পার্টিসিপেন্ট তারা যে পাসওয়ার্ড বানাইলো তারা আসলো ASDF ক্যাপসলক CR7। তো এন্ট্রপির ফর্মুলা এখন আমরা জানি না, বাট ইনটুইটিভলি ডু ইউ সি আ প্যাটার্ন? মানে স্যামসাং এর পাসওয়ার্ড গুলো দেখে আপনার কি কোনো অবজারভেশন আছে যে স্যামসাং এর এন্ট্রপি কেন হাই হইলো সবচেয়ে, ব্ল্যাকবেরি কেন মাঝামাঝি, তাই না? ব্ল্যাকবেরি গুলো মাঝামাঝি 50 40 60, স্যামসাং এরটা সবচেয়ে বেশি, আর আইফোন আর উইন্ডোজ এরটা সবচেয়ে কম, তাই না? 28 আর 30-এর ঘরে, 18 আর 30-এর ঘরে। সো ডাজ এনিওয়ান হ্যাভ এনি অবজারভেশন যে আমার কেন স্যামসাং সবচেয়ে বেশি, কেন ব্ল্যাকবেরিতে স্যামসাং এর পরে, আর কেন আইফোন আর উইন্ডোজে সবচেয়ে কম? এনিওয়ান? এখানে দুইটা জিনিস, দুইটা জিনিস হচ্ছে লেংথ। পাসওয়ার্ডের এন্ট্রপি বাড়া মানে লেংথটা বাড়া, তাই না? খুবই ইজি যে আমি যদি একটা পাসওয়ার্ডের লেংথ বাড়াই দেই, কোনো অ্যাটাকার যদি ব্রুট ফোর্স করতে চায়, আনসার্টেনটি তার বেড়ে যাবে না? যে পাসওয়ার্ডের লেংথ 6 মানে তাকে 6 সাইজের সব কম্বিনেশন জেনারেট করতে হবে, আর পাসওয়ার্ডের মিনিমাম লেংথ যদি 12 হয় তাকে 12 সাইজের কম্বিনেশন জেনারেট করতে হবে। তো 12 সাইজের কম্বিনেশনের র্যান্ডমনেস অনেক বেশি না 6 কম্বিনেশনের চাইতে? সো এন্ট্রপির একটা আইডিয়া হচ্ছে আমার পাসওয়ার্ডের লেংথ বেশি হইতে হবে। এই কারণে ওয়েবসাইট গুলো আপনাকে বলে যে পাসওয়ার্ড লেংথ মিনিমাম 8 হইতে হবে বা 10 হইতে হবে, তাই না? ওইটা হচ্ছে একটা জিনিস। দ্বিতীয়টা হচ্ছে আমার পাসওয়ার্ডে আপার কেস, স্পেশাল ক্যারেক্টার যত বেশি থাকবে তত আমার র্যান্ডমনেসটা বেড়ে যাবে। কারণ অ্যাটাকার যদি এখন ব্রুট ফোর্স করে, তাকে শুধু লেটার চেক করলেই হবে না, তাকে ডিজিটও চেক করতে হবে। তাকে শুধু লোয়ার কেস চেক করলেই হবে না, তাকে আপার কেসও চেক করতে হবে, তাই না? তো দুইটা জিনিস, এই কারণে ওয়েবসাইট গুলো আপনাকে একটা হচ্ছে লেংথ বাড়াইতে বলে, আরেকটা হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় বলে যে আপার কেস অ্যান্ড ডিজিটও ইউজ করো, শুধু তুমি লোয়ার কেস করো না। তো আপনি এখানে দেখতেছেন যে আইফোনের পাসওয়ার্ড গুলা সব লোয়ার কেস ছিল, লেংথও কম ছিল। উইন্ডোজের পাসওয়ার্ড গুলো সব লোয়ার কেস ছিল, লেংথ কম ছিল, এই কারণে তারা এন্ট্রপি লো আসছে। আর স্যামসাং এর পাসওয়ার্ড গুলো লেংথও বেশি ছিল, আপার কেস আর ডিজিটও ছিল, এই কারণে তাদের এন্ট্রপি বেশি আসছে। ব্ল্যাকবেরিরও তাই, বাট ব্ল্যাকবেরির লেংথ একটু ছোট, এই কারণে ব্ল্যাকবেরির এন্ট্রপিও ছোট। এটা আমরা নেক্সট স্লাইডে ফর্মুলা গুলা দেখবো। বাট আমাদের এখানে ফর্মুলা দেখাটা মেইন শর্ত না, আমাদের এখানে বোঝাটা মেইন শর্ত আমি কিভাবে অ্যানোভা অ্যাপ্লাই করব। তাহলে আমার গ্রুপ হচ্ছে মোর দেন 2, আমার ডেটাটা নিউমেরিক্যাল, সো আই ক্যান নট ডু টি টেস্ট, আই হ্যাভ টু ডু ANOVA। সো অ্যানোভার জন্য আমাদের থার্ড স্ট্যাটিস্টিক্যাল টেস্টের ক্যালকুলেটর, আমি এটাই বলতেছিলাম আপনাদের ফাইনাল পরীক্ষায় এই 3টা ট্যাব আপনাদের ওপেন থাকবে। এই টি টেস্টের ট্যাবটা আপনারা ওপেন করে রাখবেন ব্রাউজারে, ম্যাকনেমার্স টেস্টের ট্যাবটা আপনারা ব্রাউজারে ওপেন করে রাখবেন, ফাইনালি অ্যানোভার ট্যাবটা আপনারা ব্রাউজারে ওপেন করে রাখবেন। কারণ প্রশ্নে তো আমি বলে দিব না কোন টেস্ট, তো 3টে ব্রাউজার 3টে ট্যাবই আপনারা ওপেন রাখবেন যেই ট্যাব আপনাদের দরকার হয়। সো এখন আমরা অ্যানোভা যেহেতু করব, আপনারা যদি দেখেন অ্যানোভার যে ক্যালকুলেটর, সে প্রথমে আমাকে জিজ্ঞেস করছে আমার গ্রুপ কয়টা। আচ্ছা, এবং এই ক্ষেত্রে আমার গ্রুপ হচ্ছে 4টা, কে ইজ ইকুয়াল টু 4। সো আমি সেটা করে প্রসিড টু এন্টার ইয়োর ট্রিটমেন্ট ডেটা, তাই না? আমি 4টা গ্রুপ সিলেক্ট করে আমার প্রসিড টু এন্টার ইয়োর ট্রিটমেন্ট ডেটা, এবং এখানে আমি যেহেতু 4টা গ্রুপ করেছি আমার 4টা কলাম আছে, এবং এই 4টা কলামে কিছু আগের ডেটা আছে যেগুলো আমি ডিলিট করে দিই।
আপনি বুঝতেই পারতেছেন আমার এখানে কি করতে হবে, এই 4টা কলামে আমার 4 গ্রুপের ডেটা আমার ইনপুট দিতে হবে। 4 গ্রুপের ডেটা আমার ইনপুট দিতে হবে। আমার গ্রুপ 1 হচ্ছে স্যামসাং। স্যামসাং এর ফার্স্ট ডেটাটা হচ্ছে 119, তাই না? স্যামসাংকে আমরা স্যাম্পল এ বা গ্রুপ এ ধরতেছি। সো ফার্স্ট ডেটাটা হচ্ছে 119, সেকেন্ডটা হচ্ছে 96.9, থার্ডটা হচ্ছে 89.25। এখন আপনারা ডেসিমালের পরে কয় ডিজিট নেবেন, ইটস আপ টু ইউ, ইটস নট আ বিগ ডিল। আপনারা চাইলে 1 ডিজিটও নিতে পারেন, 2 ডিজিটও নিতে পারেন। 89.25 কে 89.2 ও নিতে পারেন, সমস্যা নেই। বা 89.3, মানে যদি আপনি রাউন্ড করেন। স্যাম্পল বি হচ্ছে আইফোন 28.2 আর 32.9। স্যাম্পল সিটা হচ্ছে গ্রুপ 3 53.55। ফোর্টি ওয়ান পয়েন্ট থ্রি সিক্স আর 68.4। এগেইন এই এন্ট্রপি কিভাবে আসছে এটা আমরা পরের স্লাইডে দেখব। ঠিক আছে, যে এই ভ্যালুটা আমি কিভাবে পেলাম এটা আমি পরের স্লাইডে ব্যাখ্যা করব। ফাইনালি উইন্ডোজে 18.8, 32.9, 15.51। ওকে, আমার ডেটা প্লট করা শেষ। 4টা কন্ডিশনে, প্রত্যেকটাতে 3টা করে ডেটা। এগেইন এটা খুবই আনরিয়েলিস্টিক, 3টা ডেটা তো থাকতে পারে না, সেটা বললাম। মিনিমাম 15 থেকে 20 বলে মিনিমাম এক একটা কন্ডিশনে, 20-এর কাছাকাছি। যেমন আপনারা দেখছেন আমার ওই পেপারটাতে 18 ছিল। সো এখানে অনেক কথা লেখা আছে। এত কথা আপনাদের এখন বুঝার, আমাদের ইউজেবল প্রাইভেসি এন্ড সিকিউরিটি কনটেক্সটে এই শিফ বনফেরনি অ্যান্ড হোম মাল্টিপল কম্প্যারিজন আমাদের বুঝার দরকার নাই। আমরা সিম্পলি এই বাটনটা ক্লিক করব। ক্লিক করে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের পি ভ্যালু 0.05 এর চেয়ে বেশি নাকি পি ভ্যালু 0.05 এর চেয়ে কম। ডেটার প্যাটার্ন দেখে আপনাদের কি মনে হচ্ছে? মানে ডেটার প্যাটার্ন দেখে কিন্তু ক্লিয়ারলি মনে হচ্ছে যে হ্যাঁ, দেয়ার ইজ আ প্যাটার্ন। এ স্যাম্পল এ গ্রুপে অনেক বেশি, স্যাম্পল সি গ্রুপে অনেক বেশি, সে তুলনায় বি আর ডি তে খুব একটা কিন্তু বেশি না। তার মানে আমার অল্টারনেটিভ হাইপোথিসিস কি ছিল? আমার অল্টারনেটিভ হাইপোথিসিস ছিল যে দেয়ার ইজ আ ডিফারেন্স, তাই না? 4টা গ্রুপের মধ্যে ডিফারেন্স আছে, মানে আমার ইনটুইশন তাই বলতেছে, তাই না? সো দেখা যাক আমার ইনটুইশনের সাথে আউটকাম মিলে নাকি না মিলে। আমি যদি বাটনটা প্রেস করি, অনেক ইনফরমেশন, ঠিক আছে। ডোন্ট ডোন্ট লাইক ওয়ারি, ডোন্ট গেট ব্যারিড ইন দ্য ইনফরমেশন। আমার এখানে অনেক কিছু আছে, বাট আমার মেইন দরকার আমার পি ভ্যালু, তাই না? দেখেন এর আগে অনেক ইনফরমেশন আমাকে দিছে, এবং এটাই ধাপে ধাপে কিভাবে পি ভ্যালুটা আসতেছে, সাম, মিন, ভ্যারিয়েন্স। অ্যানোভা যেহেতু আমার ভ্যারিয়েন্স কম্পেয়ার করতে হচ্ছে, স্ট্যান্ডার্ড অনেক কিছু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে। আপনারা যারা ডেটা সায়েন্সের লোক তারা আমার চেয়ে হয়তো এটা ভালো বুঝবেন, ডিগ্রি অফ ফ্রিডম, এত কিছু। আমি যেহেতু ইউজেবল প্রাইভেসি এন্ড সিকিউরিটির লোক, আমার এত আউটকাম না বুঝলেও এই কোর্সের জন্য উই আর ফাইন। অল উই নিড ইজ দ্য পি ভ্যালু। এবং দেখেন পি ভ্যালু অনেক কম, 0.05 এর চেয়ে তো কমই, 0.0001। ওকে, সো হোয়াট ইজ দ্য ইন্টারপ্রিটেশন? আমার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে we get the following result. আমাদের p value 0.0001. So this means that the difference between 4 groups are statistically significant. The difference between 4 groups are statistically not only significant, very very significant, তাই না? মানে 0.0001, হ্যাঁ, তার মানে হচ্ছে আপনার মানে 99.99%। আমি 99.99% কনফিডেন্ট যে আমার এই ডেটাটা এটা মানে বাই চান্স হওয়া পসিবল হয়। পার্থক্য এতই বেশি হয়েছে যে শুধু চান্স দিয়ে আমি এটাকে ইয়ে করতে পারি না। আমার ডেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। হাউ এভার টি টেস্টের মতো আমি এখানে থেমে যাইতে পারবো না।
আমার একটা ফলো আপ টেস্ট করতে হবে, যেহেতু আমার পি ভ্যালু 0.05 এর কম আসছে। টি টেস্টের মতো আমি এখানে থেমে যেতে পারবো না, আমাকে একটা ফলো আপ টেস্ট করতে হবে। ক্যান এনিওয়ান গেস যে কেন আমার ফলো আপ টেস্টটা এখানে লাগবে? কেন টি টেস্টে আমি পি ভ্যালু পাওয়ার সাথে সাথে আমি স্টপ করে দিছিলাম, তাই না? আমি ডিক্লেয়ার করলাম যে দুইটা গ্রুপের মধ্যে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। বাট এইখানে কেন আমি একটা ফলো আপ টেস্ট করতে হবে? কেন আমি এই কথা বলেই থেমে যাইতে পারতেছি না যে দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন ফোর গ্রুপস হুইচ ইজ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট? এই কথাটা বলে আমি কেন শেষ করতে পারতেছি না? এনিওয়ান, ক্যান এনিওয়ান গেস? কোন গ্রুপের মধ্যে ডিফারেন্স এটার জন্য? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। টি টেস্টে কিন্তু আমি ক্লিয়ারলি বলতে পারতেছিলাম আমার টি টেস্টের গ্রুপ দুইটা। আমার পি ভ্যালু 0.05 এর কম আসছে, মানে ইটস প্রিটি শিওর যে যে গ্রুপের পারফরমেন্স ভালো সেই গ্রুপটা অন্য গ্রুপের চেয়ে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, তাই না? বাট এখানে তো আমার চারটা গ্রুপ, চারটা গ্রুপের পেয়ার ওয়াইজ কম্প্যারিজন কিন্তু আমি পাই নাই, হ্যাঁ না? আমি পেয়ার ওয়াইজ কম্প্যারিজন এখানে পাই নাই। আমি জানি যে চারটা গ্রুপের মধ্যে পার্থক্য আছে, কিন্তু আমার তো পেয়ার ওয়াইজ বুঝতে হবে। পেয়ার ওয়াইজ মানে কি? যে আমার তো বুঝতে হবে যে আমার যে চারটা গ্রুপ এ বি সি ডি, এই চারটা গ্রুপের পেয়ার ওয়াইজ কম্প্যারিজনটা কি, কোন গ্রুপ কোন গ্রুপের চাইতে ভালো, তাই না? সো এই কারণে অলওয়েজ রিমেম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা একটু লিখে রাখেন যে অ্যানোভা টেস্টে আমার পি ভ্যালু যদি 0.05 এর চেয়ে কম আসে, উই হ্যাভ টু ডু আ ফলো আপ। অ্যান্ড অ্যানোভার ফলো আপ টেস্টের নাম হচ্ছে টুকি ফলো আপ টেস্ট, KUKUY। টুকি ফলো আপ টেস্টটা হচ্ছে অ্যানোভার ফলো আপ টেস্ট, যেটা হচ্ছে আমাকে দেখায় দিবে নট অনলি চারটা গ্রুপের মাঝে কম্প্যারিজন, তারা আমাকে পেয়ার ওয়াইজ পি ভ্যালুও দেখায় দিবে। এখানে এই ক্যালকুলেটরটা টুকি করছে, স্কিপ করছে, বনফেরনি কারেকশন করছে। আপনাদের বনফেরনি আর স্কিমের দরকার নাই, জাস্ট টু মেক্স দ্য লাইফ সিম্পল ফর ইউ। আপনারা খালি টুকি টেস্ট দেখাইলেই হবে। মানে যদিও ক্যালকুলেটারে সবই দেখাচ্ছে, আর আপনার পরীক্ষায় যদি এই টাইপের কোয়েশ্চেন আসে, আপনাদের জাস্ট ফার্স্ট টেস্টটা যে টুকি এইচএসডি, এই টেস্টটার রেজাল্টটা দেখাইলে এনাফ ফর ইউর এক্সাম। যেহেতু আমরা এখানে আসলে পিএইচডি নিয়ে অত ইনডেপথ অ্যানালিসিস করছি না, দিস ইজ নট ইউর পিএইচডি টপিক, দিস ইজ জাস্ট আ মাস্টার্স ক্লাস। সো আপনাদের টুকি এইচএসডি রেজাল্টটা দেখাইলেই হবে। সো এখানে আপনি বুঝতে পারতেছেন আমার চারটা গ্রুপ। এখানে আমি পারমুটেশন করতেছি না, কারণ অর্ডার ডাজন্ট ম্যাটার, এ ভার্সেস বি আর বি ভার্সেস এ সেম। সো আমি এখানে বেসিক্যালি কম্বিনেশন করতেছি। সো আমার ছয়টা পসিবল কম্বিনেশন, তাই না? আমার এখানে ছয়টা পসিবল কম্বিনেশন আমার দাঁড়াচ্ছে, যে আমার আমি এ বি, এসি, এডি, বিসি, বিডি, সিডি। আমি ভুলে গেছি আমরা এটাকে ওই বাংলায় জানি কি বলতাম, আমরা যে আহ, আহ, অঙ্ক করতাম না, যে এই পারমুটেশন কম্বিনেশনের বাংলাটা জানি কি ছিল? বিন্যাস সমাবেশ। রাইট, রাইট, বিন্যাস সমাবেশ, তাই না? So আমরা বিন্যাস সমাবেশ করতাম। তো এখানে আমরা এটা এটা কম্বিনেশন সমাবেশ করবো, যেহেতু অর্ডার ডাজেন্ট ম্যাটার। 4C2 বেসিক্যালি। সো 4C2 মানে আমার ছয়টা গ্রুপ। আমার ছয়টা গ্রুপে দেখেন পেয়ার ওয়াইজ কম্প্যারিজনও দেখাই দিচ্ছে যে ছয়টা পেয়ারের মধ্যে এ বি এসি এডি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। এ বি এসি এডি, এ কি ছিল? আমরা যদি আবার স্লাইডে ফেরত যাই, এ ছিল, কিন্তু আমি এবার স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি আপনারা যাতে সহজে বুঝতে পারেন। স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি যে আমার দেখেন এ এর ডেটা কিন্তু খুবই স্ট্রং ছিল, মানে এ অনেক বেশি, এ এর ভ্যালু এত বেশি যে বি সি আর ডি এর চাইতে এ অনেক বেশি, তাই না? আপনার ইনটুইশন অনুযায়ী এখানে মিলে গেছে, কিন্তু দেখেন যে ইনটুইশনের সাথে মিলে গেছে যে এ এর সাথে বি সি ডি সবার ডিফারেন্স অনেক বেশি। আবার বি এর সাথে সি আর বি এর সাথে ডি, বি এর সাথে সি আর বি এর সাথে ডি, এটা কিন্তু স্ট্যাটিস্টিক্যালি ইনসিগনিফিকেন্ট আসছে। বি এর সাথে সি, বি এর সাথে ডি, হ্যাঁ পার্থক্য আছে, বাট পি ভ্যালু 0.05 এর চেয়ে বেশি। আর ফাইনালি সি এর সাথে ডি, সি এর সাথে ডি আপনারা বুঝতে পারছেন, সি সি হচ্ছে মানে ব্ল্যাকবেরি ছিল, ব্ল্যাকবেরির সাথে ডি, হ্যাঁ আপনারা একটু প্যাটার্ন দেখে বুঝতে পারছেন, 18, 30, 15, এখানে 55, 41, 68। তার মানে সি এর সাথে ডিটাও
basically statistically significant. But BC or BD statistically significant na. So what is my conclusion? A follow-up with Tukey's post-hoc results show that A versus B, A versus C, A versus D, C versus D differences are statistically significant. ওই চারটা যে চারটা এখানে আমার ওরা কিন্তু দেখাও দিছে সবুজ দিয়ে, আপনার এত কষ্ট করার দরকার নেই, ওরা বলেই দিছে এই চারটা সিগনিফিকেন্ট। আর ইনসিগনিফিকেন্ট হচ্ছে বি ভার্সেস সি আর বি ভার্সেস ডি, তাই না? সেটাই আমরা লিখছি, দ্য ডিফারেন্স বিটুইন বি ভার্সেস সি এন্ড বি ভার্সেস ডি আর নট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। সো আমার কনক্লুশন হচ্ছে এ সবার চেয়ে ভালো, মানে আমার স্যামসাং সবার চেয়ে ভালো, আবার ব্ল্যাকবেরি হচ্ছে উইন্ডোজ এর চেয়ে ভালো। সরি, হ্যাঁ, সি ভার্সেস ডি, তাই না? সি ছিল ব্ল্যাকবেরি, সো স্যামসাং বাকি তিনজনের চাইতেই ভালো, ব্ল্যাকবেরি উইন্ডোজ এর চাইতে ভালো, কিন্তু আইফোন আর ব্ল্যাকবেরি আর আইফোন আর ব্ল্যাকবেরি আর উইন্ডোজ আর আইফোন, মানে যে দুইটা হচ্ছে আপনার লাল, বি ভার্সেস সি, বি ভার্সেস ডি, মানে আইফোন আর ব্ল্যাকবেরি আর আইফোন আর উইন্ডোজ, এদের ডিফারেন্স আছে কিন্তু ডিফারেন্সটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট না। সো আমার ক্লেমটা এই দুই কেসে অত স্ট্রং না, উপরের চারটা কেসে যতটা স্ট্রং। সো দিস ইজ দ্য থার্ড টাইপ অফ আপনার স্ট্যাটিস্টিক্স, অ্যানোভা। এবং অন্যগুলোর সাথে অ্যানোভার পার্থক্য হচ্ছে অ্যানোভার গ্রুপ যেহেতু দুইটার চাইতে বেশি, সো আমাদের অ্যানোভার আসার পর, মানে আমাদের পি ভ্যালু যদি 0.05 এর কম আসে অ্যানোভাতে, উই হ্যাভ টু প্রসিড উইথ দ্য ফলো আপ। এবং এটা আপনার আর এক্সট্রা কোনো কাজ না, মানে এই ক্যালকুলেটরটাই আপনাকে এই ফলো আপ কিন্তু করে দিচ্ছে। দেখেন যে এই ক্যালকুলেটর আপনি এখানে বলে দিচ্ছে দ্য পি ভ্যালু করেসপন্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স ইজ লোয়ার দেন 0.05, suggesting that one or more treatments are significantly different. So এগুলাকে বলা হয় পোস্ট হক টেস্ট। এই যে একটা টেস্টের নাম এক এক রকম, টুকি, স্কিফ, বনফেরনি, বাট কালেকটিভলি দে আর কল্ড পোস্ট হক টেস্ট। পরীক্ষায় আপনাদের পোস্ট হকের মধ্যে খালি অ্যানোভার যে টুকি পোস্ট হক প্রথম যে টেবিলটা, সেই টেবিলটার ডেটাটাকে আপনাদের ইন্টারপ্রেট করতে হবে। So with this, we are concluding the theoretical discussion on the statistical test problem that is very much important for our upcoming final exam. এরপরে আপনারা যাতে পরীক্ষার আগে প্র্যাকটিস করতে পারেন সে কারণে আমি আরেকটা পিডিএফ আজকে আপলোড করে দিয়েছি, যেটার নাম হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টেস্টস ফাইনাল প্র্যাকটিস প্রবলেমস। তো আমরা এখন একটু ব্রেকে যাব। ব্রেক থেকে আসার পর, যেহেতু এগুলা প্রবলেমগুলা অলরেডি আমি সলভও করে দিছি, আমরা এবং ক্লাসের যেহেতু ভিডিও লেকচারও থাকবে, আমরা একটু কুইকলি আমরা এটা দেখব, তাই না? যে আমরা এটা তো আপনারা বাসায় গিয়ে ভিডিওটা দেখে এবং সলিউশন দেখে আপনারা যেহেতু অলরেডি থিওরি হয়ে গেছে, বাট এখানে একটা জিনিস আমি একটু সময় দিব, যেটা আমি বললাম যে আপনাদের ওই এন্ট্রপি, তাই না? এন্ট্রপির ক্যালকুলেশনটা আমি তো আগে দেখাই নাই, সো ওই ক্যালকুলেশনটা আমি এখানে দেখাই দিব আর কি, ঠিক আছে? ওইটা বাদে বাকিগুলা হচ্ছে আপনারা সলিউশন বাসায় নিজেরাই প্র্যাকটিস করতে পারবেন। সো লেটস গো ফর আ স্মল ব্রেক। বাট ব্রেকে যাওয়ার আগে থিওরি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন বা ফাইনাল কনফিউশন? স্যার অ্যানোভার এখানে একটু কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার অ্যানোভার স্কোরটা যদি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট না হয়, তার ভেরি গুড মানে কোয়েশ্চেন, তখন তো আমার পোস্ট হকের আর দরকার নাই, কারণ তখন তো চারটা গ্রুপের মধ্যে ডিফারেন্সিয়ার স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট না। সো পরের পার্টটা দ্যাটস নট ইন্টারেস্টিং টু মি, তাই না? যে আমার মানে চারটা গ্রুপ যদি আমি ক্লেম করতে পারি যে চারটা গ্রুপের পার্থক্য আছে, দেন ইটস ইন্টারেস্টিং টু সি পেয়ার ওয়াইজ। কিন্তু আমি যদি দেখি যে চারটা গ্রুপেরই ওভারঅল পার্থক্য নাই, তখন তো আমার পোস্ট হক করার কোনো দরকার নেই। স্যার এই ডিফারেন্সটা কি ওয়ান গ্রুপের মধ্যে ডিফারেন্স আসলেই চলে আসবে, মানে অ্যানোভাতে মানে নট স্কোরটা? নেসেসারি, এটা মানে এনোভারতে, হ্যাঁ না, এটা আপনি এটা আসবে যে দুইটা জিনিস, একটা হচ্ছে যে তিনটা গ্রুপই মোরলেস যদি সেম থাকে, আর 4 নম্বর গ্রুপটা যদি অনেক বেশি থাকে, তাহলেও একটা ডিফারেন্স আসবে। আমার কথা বুঝতে পারছেন? আবার হচ্ছে যে চারটা গ্রুপ যদি ডিফারেন্স আছে কিন্তু কাছাকাছি, তখন কিন্তু ওভারঅল ডিফারেন্স আসবে না। আচ্ছা, কিন্তু উপরে স্যার ওই যে ইয়াতে লিখা ওয়ান অর মোর গ্রুপ হ্যাজ স্ট্যাটিস্টিক্যালি
ডিফারেন্ট আর কি। তো আমি এটার উল্টাটা কি বলবো তখন, মানে যদি না হয় তখন এটার উল্টাটা কি? তখন না হইলে তো ওই যে নাল হাইপোথিসিস ট্রু, মানে 0.05 এর বেশি আসলে তো আমার নাল হাইপোথিসিসটা ট্রু হবে। নাল হাইপোথিসিস কি ছিল? যে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য ফোর গ্রুপস। আচ্ছা স্যার, আরেকটা জিনিস হচ্ছে আপনি গ্রুপগুলোর মধ্যে মানে ওদের ডিফারেন্স আছে দেখে বলছেন যে স্যামসাং বেটার বা হচ্ছে ইয়া বেটার, মানে রাইট, রাইট। এখন বেটার জিনিসটা আসলে তো আমরা কি মানে এই ভ্যালুগুলো দেখে বলতে হ্যাঁ, পারবো? হ্যাঁ, ভ্যালুগুলো দেখ, ভ্যালুগুলো দেখ। মানে কিন্তু স্যার এটা তো কিভাবে, মানে ডিফারেন্স থাকলে কে বেটার এটা কিভাবে বুঝবো? ওই যে হায়ার হায়ার ভ্যালু যা, মানে আমরা তো এখানে মানে যদি আমার মেজারমেন্টটা হচ্ছে টাইম, মানে যে যে মেজারমেন্টে আমার মানে এটা তো আপনি ডেটাটা হচ্ছে বলতেছে যে আমি মানে স্ট্যাটিস্টিক্যালি আমি কম্পিউট করে বলতেছি যে মানে এটা বেসিক্যালি আমরা তো ওই যে মানে ওভারঅল থিওরিটা বলি না, থিওরিটা বেসিক্যালি দেখ মিন ক্যালকুলেট করতেছে। ঠিক আছে, এই যে মিন ক্যালকুলেট করছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিচ্ছে, তার মানে হচ্ছে আপনার মিন বেশি আসতেছে, তার মানে হচ্ছে আপনার এন্ট্রপির মিন বেশি, তাই না? তো তার মানে হচ্ছে আপনার যার এন্ট্রপি যত বেশি সে তত ভালো। মানে আবার মেজার করার আইডি ডাটাটা স্টাডি করে এটা বলা লাগতেছে না যে এনট্রপি যার বেশি হ্যাঁ, আর হ্যাঁ, যার কম? হ্যাঁ, সেটা তো অবভিয়াসলি ডেটা, মানে আপনার ওই জিনিসটা তো আপনার লাগবে যে কে বেশি কে কম। আপনি জানতেছেন যে আপনি যখন এ গ্রুপে ইনপুট করতেছেন, আপনি তো দেখতেছেন যে এই গ্রুপে আমি এই যাদেরকে ইনপুট করতেছি তারাই ভালো, তাই না? তার মানে হচ্ছে তাদের এখানে তো ক্লিয়ারলি প্যাটার্ন যে তাদের বেসিক্যালি মানে এখানে আপনি কম্পিউট না করে বলতেছেন তাদের মিনটা তো আসলে বেশি। মানে সোজা কথা হচ্ছে যাদের ভ্যালুটা বেশি, নিউমেরিক্যাল ভ্যালুটা বেশি, তারা বেটার আর কি। জি 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 স্যার। আবার আবার অন্য ক্ষেত্রে টাইমের ক্ষেত্রে যাদের নিউমেরিক্যাল ভ্যালুটা কম তারা আসলে কি বেটার। কম বেটার হবে, হ্যাঁ রাইট। বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা একটু ধরেন একটু অ্যাপ্রক্সিমেটলি 10 to 15 মিনিটস ব্রেকে যাই। ব্রেক থেকে এসে আমরা ওই স্যাম্পল প্রবলেম গুলো দেখবো। ওকে।